আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন ২০১২। আলোচনা শুরু করেছি আমরা মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন ২০১২ এর উপর ভিত্তি করে ভ্যাট অনলাইন প্রজেক্ট যে এফএকিউ বা আলোচনামূলক প্রশ্ন পাবলিশ করেছিল, এটার একটা আপডেটেড সংস্করণ, যেটা আমরা ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ মোহাম্মদ তারেক হাসান এবং অন্যান্য রাইটারদের দ্বারা সম্পাদিত বই থেকে ফলো করছি। আমরা বিগত ক্লাসে নোটিশ জারির পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ডিজিটাল পদ্ধতিতে রেকর্ডপত্র সংরক্ষণের বিধানের বিষয় পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব অপরাধ নিয়ে। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন ২০১২ অনুযায়ী অপরাধ হলো ধারা ১১১, ১১২, ১১৩, ১১৬ ও ১১৭ এ উল্লিখিত অপরাধ। আমরা যদি আইনে যাই তাহলে আমরা দেখব আইনে ষোড়শ অধ্যায়ে অপরাধ বিচার ও দণ্ড নামে একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে মেইনলি এই বিষয়গুলা বলা আছে। আমরা এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এখানে প্রয়োজনীয় যে কিছু বিষয় আছে সংক্ষেপে আমরা এটা আলোচনা করব। প্রথমত ধারা ১১১ বলা হয়েছে জাল বা ভুয়া মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর সনদপত্র, কর চালান বা মূসক সংক্রান্ত দলিলাদি তৈরি করা। ধারা ১১২ বলা আছে অসৎ উদ্দেশ্যে মূসক দলিলাদিতে মিথ্যা বা বিভ্রান্তিকর বিবৃতি কিংবা বিকৃতি এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি, এটা বলা হয়েছে ধারা ১১৩। ধারা ১১৬ এবং ১১৭ অপরাধে সহায়তাকারী সম্পর্কে বলা আছে। এখানে দণ্ডের বিষয়টুকু আমরা যদি বিস্তারিত আসি, ধারা ১১১ অসৎ উদ্দেশ্যে ভুয়া বা জাল মূসক নিবন্ধন, টার্নওভার কর সনদপত্র বা কর চালান এবং উৎসে করকর্তন সনদপত্র তৈরি বা ব্যবহার করলে, ভুয়া ও জাল ক্রেডিট ও ডেবিট নোট তৈরি ও ব্যবহার করলে, কোনো উপায়ে কর ফাঁকি দিলে, তা প্রাপ্য না হওয়া সত্ত্বেও কর ফেরত দাবি করলে উক্ত ব্যক্তির ১ বছরের কারাদণ্ড বা প্রদেয় করের সমপরিমাণ অর্থ বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে এখানে দেখা গেল যে ধারা ১১১ অনুযায়ী ১ বছরের কারাদণ্ডের বিধান আছে। সেই সাথে কারাদণ্ডের পরিবর্তে সমপরিমাণ প্রদেয় করের সমপরিমাণ অর্থদণ্ডের বিধান আছে, অথবা উভয় দণ্ডেরই বিধান আছে। ধারা ১১২ বলা আছে কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে কোনো মূসক কর্মকর্তার নিকট মিথ্যা বা বিভ্রান্ত কর তথ্য প্রদান করলে ওই ব্যক্তি অনূর্ধ্ব ৬ মাস কারাদণ্ড বা প্রদেয় করের সমপরিমাণ অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এখানে আমরা দেখলাম যে কোনো ব্যক্তি যদি অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা তথ্য দেন তাহলে ৬ মাসের কারাদণ্ড কিংবা সমপরিমাণ প্রদেয় করের সমপরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা ১১৩ বলা আছে কোনো কর্মকর্তা আইন ও বিধি মোতাবেক তার দায়িত্ব পালনকালে যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে অপরাধ বলে গণ্য হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা কমপক্ষে ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এখানে বাধা প্রদানের বিষয় বলা আছে যে যদি কোনো দায়িত্ব পালনে বাধা প্রদান করেন সেক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বনিম্ন ১০,০০০ টাকা, কমপক্ষে ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাছাড়া আইনের ১১৭ ধারা অনুযায়ী কোনো অপরাধ
সহায়তা বা সহযোগিতা প্রদানকারীও অপরাধ সংগঠনকারীর ন্যায় সমানভাবে দোষী সাব্যস্ত হবেন এবং দণ্ডিত হবেন। এখানে তাহলে দেখা যাচ্ছে যে অপরাধকারী এইসব ধারায় আসবেন এবং একই সাথে অপরাধকারীকে সহায়তাকারী যারা আছেন তারাও সমানভাবে দণ্ডিত বা দোষী সাব্যস্ত হবেন। এই হচ্ছে সংক্ষেপে অপরাধ কি কি আছে এবং অপরাধের ভিত্তিতে দণ্ডের কি কি বিধান আছে এটুকু। এই জায়গায় কোনো কোয়েশন আছে কিনা? মনে হয় না নেই। স্যার, না, না। আমি পরের ইয়েতে যাচ্ছি। অপরাধে আপুস্রফা কি? কিভাবে তা করা যায়? মামলা দায়ের করার জন্য কমিশনার কর্তৃক পূর্বানুমোদনের পূর্বে বা পরে অপরাধসমূহ বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে নিষ্পত্তি করার ব্যবস্থাকে অপরাধে আপুস্রফা বলে। আপুস্রফার পদ্ধতি: অভিযুক্ত ব্যক্তি বোর্ডে আপুস্রফার জন্য লিখিতভাবে আবেদন করবেন। অভিযুক্ত ব্যক্তি লিখিতভাবে একটা আবেদন করবেন আপুস্রফা করার জন্য। হলফনামার মাধ্যমে কমিশনার কর্তৃক নির্ধারিত অভিযোগের সাথে সংশ্লিষ্ট কর পরিশোধের, এটা কিস্তিতে হতে পারে, করার অঙ্গীকার করবেন। প্রথমে লিখিত আবেদন করতে হবে এবং একটা হলফনামা দিতে হবে এবং যে কর পরিশোধের এটার অঙ্গীকার করতে হবে। আপুস্রফা সংক্রান্ত সমস্ত ব্যয় ব্যক্তি বহন করবেন। আপুস্রফা সংক্রান্ত যত ব্যয় আছে এটা অভিযুক্ত ব্যক্তি বহন করবেন। অভিযুক্ত ব্যক্তি ইতপূর্বে একই ধরনের অপরাধ করলে বোর্ড কোনো মামলা আপুস্রফা করতে পারবে না। এখানে দেখা গেল যে একই অপরাধ বারবার করার ক্ষেত্রে, একাধিকবার করার ক্ষেত্রে আপুস্রফার কোনো সুযোগ নেই। বোর্ড আপুস্রফার জন্য আবেদনকারী এবং সংশ্লিষ্ট কমিশনার ও অভিযোগ দাখিলকারী কর্মকর্তাকে শুনানির সুযোগ প্রদান করবে। স্যার একটা এ- কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, মানে রিলেটেড না, মানে স্যার আমাদের যেমন ইনকাম ট্যাক্সের যে এক্সামটা হয়েছিল, জি। ভ্যাটের এক্সাম কি স্যার এই মানে এরকম কেস টাইপ এক্সাম হবে নাকি ডিরেক্ট কোশ্চেন এক্সাম হবে স্যার? মানে আহ, কিছু কেস টাইপের না, তবে এই বছরের এক্সামেরটা আমি বলতে পারি। সেটা হচ্ছে কিছু ক্যালকুলেশন আছে। আমি কোয়েশনটা দেখালে আপনি ইয়ে করতে পারবেন। কিছু সেম ট্যাক্সে তো একটু আপনার ইয়ে আছে, কেস স্টাডি গুলা ছিল, বাট কি স্যার? ভ্যাটে ভ্যাটে ওই রকম কেস স্টাডি নাই। ভ্যাটে তো শুধু কিছু ক্যালকুলেশন আছে। ওকে স্যার। ট্যাক্সের ইয়েটা কি বেশি কঠিন ছিল? না স্যার, মানে এটা তো জানি না স্যার পাস করবো কি করবো না, বাট ইন্টারেস্টিং ছিল ওই অ্যাসেসমেন্ট অর্ডার, আচ্ছা। মানে অ্যাসেসমেন্ট অর্ডার দুটো ইন্টারেস্টিং ছিল। ঠিক আছে। না, ভালোই দিয়েছেন, দেখেছি। আনসার গুলো ভালোই হয়েছে। ফৌজদারি অপরাধের মামলা দায়ের পদ্ধতি কি? কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে সহকারী কমিশনারের পদমর্যাদার নিম্নে নহে এমন কর্মকর্তার লিখিত অভিযোগের মাধ্যমে ফৌজদারি অপরাধে মামলা দায়ের করতে পারবেন। তার মানে ফৌজদারি অপরাধ থাকলেও বোর্ড মামলা দায়ের করতে পারবে। ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে মূসক কর্মকর্তাই উক্ত মামলার তদন্ত সম্পন্ন করবেন। এখানে একটা বিষয়ে খেয়াল করে দেখেন যে কমিশনারের পূর্বানুমোদন সাপেক্ষে সহকারী কমিশনারের পদমর্যাদার নিম্নে নহে এমন কর্মকর্তা লিখিত অভিযোগের মাধ্যমে ফৌজদারি অপরাধের মামলা আদালতে দায়ের করবেন। মামলাটা আদালতে দায়ের করলেন যিনি মামলা দায়েরকারী, তার ক্ষেত্রে ওই মামলা তদন্তটা সংশ্লিষ্ট মূসক কর্মকর্তাই তদন্ত সম্পন্ন করবেন। যিনি মামলা দিলেন উনি তদন্ত করবেন। তো এখানে
আমাদের আইনের বিষয়ে দেখা যাচ্ছে যে ফৌজদারি অপরাধে মামলা দায়ের পদ্ধতিতে ভেট কর্তৃপক্ষ কিংবা মূসক কর্তৃপক্ষকে অধিক ক্ষমতা দেওয়া হচ্ছে। মামলা দায়েরও করতে পারবেন, আবার তদন্তও করতে পারবেন। ফৌজদারি অপরাধের জন্য দায়েরকৃত মামলার তদন্ত পদ্ধতি কি? তদন্তকারী কর্মকর্তা ফরম মূসক ১৬.১ এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগটি অবহিত করবেন এবং ১৫ দিনের মধ্যে উল্লিখিত জবানবন্দি প্রদানের জন্য অনুরোধ করবেন। অভিযুক্ত ব্যক্তি ফরম মূসক ১৬.২ ফরমে জবাব প্রদান করবেন। মামলা গ্রহণের ৪ মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিশনারের মাধ্যমে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন। তবে তদন্ত কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে আদালতের সময়সীমা ৩ মাস পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। তো এখানে পদ্ধতিটা সংক্ষেপে বলা আছে। মূসকের আওতায় আপিলের বিধান আছে কি? এখন আমরা আপিল রিভিশন এই বিষয়গুলা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা অপরাধগুলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। আপিলের বিধান আছে। আদেশ জারির ৯০ দিনের মধ্যে আপিল দায়ের করার বিধান আছে। মূসকের আওতায় রিভিশনের বিধান আছে কিনা? বোর্ড বা আপিলার ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ ব্যক্তি বা সংক্ষুব্ধ কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন মূসক কর্মকর্তা উক্ত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিভিশনে আবেদন করতে পারবেন। তার মানে আপিলেরও সুযোগ আছে এই আইনে, রিভিশনেরও সুযোগ আছে। কোন কোন ক্ষেত্রে আপিল করা যায়? আইনের আওতায় অতিরিক্ত কমিশনার বা নিম্নপদধারী মূসক কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা কোনো আদেশ দ্বারা কোনো করদাতা বা মূসক কর্মকর্তা সংক্ষুব্ধ হলে তিনি নির্ধারিত পদ্ধতিতে উক্ত সিদ্ধান্ত বা আদেশ জারির ৯০ দিনের মধ্যে কমিশনার আপিলের নিকট আপিল দায়ের করতে পারবেন। ৯০ দিনের মধ্যে আপিল দায়ের করার বিধান আছে। আপিলের পদ্ধতি কি? অতিরিক্ত কমিশনার বা তৎনিম্ন পদধারী কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা প্রদত্ত কোনো আদেশ দ্বারা কোনো করদাতা সংক্ষুব্ধ হলে নির্ধারিত পদ্ধতিতে সিদ্ধান্ত বা আদেশ জারির ৯০ দিনের মধ্যে কমিশনার আপিলের নিকট আপিল করতে পারবেন। ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা প্রদানের ক্ষমতা আছে কি? না, নেই। তবে ট্রাইব্যুনাল শুনানি গ্রহণের পর যুক্তিসঙ্গত মনে করলে কর অন্তর্বর্তীকালীন আদায়ে স্থগিতাদেশ প্রদান করতে পারবেন। এটা একটা ক্ষমতা দেয়া হয়েছে ট্রাইব্যুনালের ক্ষেত্রে। আমরা জানি প্রত্যেকটা আইনেই এডিআর এর একটা বিষয় বলা আছে। এখানেও এডিআর এর বা বিকল্প বিরোধ নিষ্পত্তির একটা বিষয় আছে। সমঝোতার ভিত্তিতে এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি উপায়ে ব্যক্তি তার মামলা নিষ্পত্তি করতে পারে। সমঝোতার ভিত্তিতে মামলা নিষ্পত্তি হলে সমঝোতার বিরুদ্ধে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না এবং কোনো বিষয়ে নিষ্পত্তি না হলে আইনের বিধান অনুযায়ী পুনরায় পূর্বের কার্যক্রম শুরু করা যায়। বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় কোনো বিষয়ে নিষ্পত্তি করা সম্ভব না হলে এ পন্থা অবলম্বনের জন্য ব্যয়িত সময়কাল আপিল দায়ের করার সময়সীমায় অন্তর্ভুক্ত হবে না। আমরা যদি কোনো মামলা আপিলের পর্যায়ে থাকে কমিশনার আপিল বরাবর, তাহলে আমরা চাইলে একটা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করতে পারি। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে যদি উভয় পক্ষ সম্মত হন তাহলে এই পদ্ধতিতে সমাধান হয়ে যাবে এবং এটার বিরুদ্ধে আর কখনো কেউ কোনো পক্ষই আপিল দায়ের করতে পারবেন না। তবে যদি এটা নিষ্পত্তি না হয় তাহলে যে টাইম পিরিয়ডটা আমরা এডিআর এ ব্যয় হবে ওই পিরিয়ডটা আপিল দায়েরের সময়সীমায় অন্তর্ভুক্ত হবে না। যে ৯০ দিনের যে বিধান আছে এটার ওই ৯০ দিনের বিধানের মধ্যে আসবে না। আপিলের ক্ষেত্রে কোনো অর্থ জমা
জমার বিধান আছে কি? থাকলে কোন ক্ষেত্রে কত? আপিলের ক্ষেত্রে অর্থ জমার বিধান হলো দাবিকৃত করের 10% বা দাবিকৃত কর না থাকলে আরোপিত জরিমানার 10% পরিমাণ অর্থ। যদি জরিমানা থাকে জরিমানার 10%, যদি কর দাবি থাকে তাহলে কর দাবিরও 10% জমা করে আপিল করতে হবে। আপিলের ক্ষেত্রে কি সময় আপিলের ক্ষেত্রে কি সময়ের কোনো সীমাবদ্ধতা আছে? এটা আমরা আগেই দেখেছি যে 90 দিনের মধ্যে আপিল করতে হবে। তবে যদি কোনো ক্ষেত্রে এডিআর-এ থাকে মামলা তাহলে ওই এডিআর-এর টাইমটা বাদ যাবে এখানে। এরপরে আমরা একটা ডিফারেন্ট কোয়েশন, রিট আর আপিলের মধ্যে। রিট কি আপিল? না, রিট আপিল নয় এবং রিট এবং আপিল দুটি ভিন্ন শব্দ এবং সংজ্ঞাও ভিন্ন। আমরা এখানে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 121 ও 122 এবং একই আইনের বিধি 98 এ আপিল সম্পর্কে বলা হয়েছে। ধারা 121 ও 122 অনুযায়ী কোন রায়ের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা মূসক কর্মকর্তা সংক্ষুব্ধ হলে উক্ত আদেশ জারির 90 দিনের মধ্যে ক্ষেত্রমতে আপিল কমিশনারের বা আপিলার ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারবেন। অতিরিক্ত কমিশনার বা তৎনিম্ন পদধারী মূসক কর্মকর্তা কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা আদেশ দ্বারা কোনো করদাতা সংক্ষুব্ধ হলে আপিল কমিশনারেটে এবং কমিশনার বা কমিশনার আপিল কর্তৃক গৃহীত কোনো সিদ্ধান্ত বা আদেশ দ্বারা কোনো ব্যক্তি বা মূসক কর্মকর্তা সংক্ষুব্ধ হলে আপিলার ট্রাইব্যুনালে আপিল করতে পারেন। অন্যদিকে রিট সংবিধানের অনুচ্ছেদ 102 এর অধীনে মৌলিক অধিকার খর্বের কারণে মাননীয় হাইকোর্টে দাখিল করা যায়। দেখেন, রিট একটা সাংবিধানিক বিষয় যেখানে মৌলিক অধিকার খর্বের কারণে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি কিংবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি করতে পারেন। এটা আহ, সাংবিধানিক অধিকার। এই মামলা দায়ের করা হাইকোর্টে করা যায়। অনেকে ভ্যাটের যে কোনো জরিমানা হলে কিংবা ভ্যাটের কোনো বড় অ্যাসেসমেন্ট হলে বললেন যে আমরা হাইকোর্টে রিট করব। তো হাইকোর্টে রিট করা এটা এক বিষয়। এটার মাধ্যমে আপনার হয়তো সিদ্ধান্তটা স্থগিত হতে পারে কিংবা যে কোনো অ্যাক্টিভিটি স্থগিত হলে হতে পারে, কিন্তু সমাধান হবে না। সমাধানটা হচ্ছে আপনার সরাসরি আপিল করা, পরবর্তীতে ট্রাইব্যুনাল করা এবং এর পরবর্তীতে রিভিশন করা। তো হাইকোর্টের রিভিশনের ক্ষেত্রে যাওয়া যেতে পারে। এই রিভিশনটা আমরা এরপরে দেখছি। আবার বলা আছে যে কোন কোন মামলা রিভিশন করা যায়। বোর্ড বা আপিলেট ট্রাইব্যুনালের আদেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি বা কমিশনার বা মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূসক কর্মকর্তা উক্ত আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিভিশনের আপিল দাখিল করতে পারবেন। তো এখানে রিভিশনের আপিলটা দাখিল করা যায় আপিলের ট্রাইব্যুনালের আদেশ দ্বারা যদি কেউ সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে। আমরা এইটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা? আমরা আগে অপরাধ বিচার দণ্ড সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। এখন আমরা আলোচনা করছি আপিল সম্পর্কিত। আমরা স্যার, এই রিট আর আপিলের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি? আপিলটা হচ্ছে মূসক আইনের অধীন। আচ্ছা, আপিলটা হচ্ছে মূসক আইনের অধীনে করা হয়। আর রিটটা হচ্ছে আমরা মূসক আইনের অধীনে না। এটা আমাদের আচ্ছা। সাংবিধানিক ইয়েতে আসে। আহ,
আমরা যেখানে করদাতাদের একটা মিসকনসেপশন থাকে এক্ষেত্রে, যে অনেকেই আমাদের কাছে বলেন এসে যে আমারকে ভ্যাট কর্মকর্তা এত টাকা ভ্যাট করেছে, আমি হাইকোর্টে রিট করব। রিট করার জন্য অনেকেই আসেন যে রিট করবেন, কিন্তু রিটের মাধ্যমে তো আপনি অ্যাসেসমেন্ট অর্ডারের কোনো সমাধান পাবেন না। এখানে হাইকোর্ট দেখবে যে আপনার কোনো ওই আদেশের দ্বারা কিংবা মূসক কর্তৃপক্ষের কোনো কার্যক্রমের দ্বারা আপনার মৌলিক অধিকারের যে অধিকারটুকু সংবিধানের অনুচ্ছেদ ১০২ আমাদেরকে দিয়েছে, এই অধিকার খর্ব হচ্ছে কিনা কোনো জায়গায়। যদি এই অধিকার খর্ব হয় তাহলে এটা গ্রহণ করা হবে রিট এবং এটা শুনানি হবে এই বিষয়ে। যদি না হয় সেক্ষেত্রে আসলে এটা আহ এটা কোনো প্রপার প্রসেস না। প্রপার প্রসেস হচ্ছে আপনি আপিল করবেন। আপিল করার পরে ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। যদি কমিশনার আপিলের সিদ্ধান্তে আপনি সংক্ষুব্ধ হন। ট্রাইব্যুনালের আপিলের উপরেও যদি আপনার সন্তুষ্টি না থাকে আপিল অর্ডারের উপরে, তাহলে আপনি রিভিশনের জন্য হাইকোর্টে আবেদন করতে পারেন রিভিশনের জন্য, যদি আপনি ট্রাইব্যুনালের আদেশে সংক্ষুব্ধ হন। এটা হচ্ছে ভ্যাট আইনের অধীনে রিভিশন পর্যন্ত হচ্ছে প্রপার প্রসেস। রিটটা হচ্ছে আলাদা, এখানে ভ্যাট আইনের অধীনে হয় না। এটা ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ, মানে যেটা হলো আপনার, হ্যাঁ ক্লিয়ার স্যার। এখন কারণ আপিল হলো আমাদের ইয়াতে আপিল করার সুযোগ আছে, ভ্যাট ভ্যাটের আপিলের অফিসে। কমিশনারেট আছে, হ্যাঁ আপিলের জন্য আলাদা অফিস করা আছে, আবার ভ্যাটের একটা ট্রাইব্যুনাল করা আছে যেখানে আমরা এর পরের স্টেজের বিচার পেতে পারি। তারপরেও আমরা হাইকোর্টে রিভিশন এর জন্য আমরা আবেদন করতে পারি। right, ঠিক আছে। কিন্তু রিটের বিষয়টা হচ্ছে আলাদা। আমরা যদি আইনের দেখি সপ্তদশ অধ্যায় আপিল ও রিভিশন। আপিল ও রিভিশনের ক্ষেত্রে এই বিষয়গুলাই আমরা এখন সংক্ষেপে আলোচনা করেছি। আমরা ডিটেইল আবার আলোচনা করবো ইনশাল্লাহ। এই আপিল ও রিভিশনে আমরা আরেকটা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি, যেটা একটু আলোচনা হয়েছে। আমি আলোচনাটুকু আরেকটু এক্সটেন্ড করছি বিকল্প বিরোধ নিষ্পত্তিতে। এখানে সহায়তাকারী কে, তাদের দায়িত্ব কি, তাদের তালিকা কোথায় পাবো? সহায়তাকারী মূল্য সংযোজন কর বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ যুগ্ম কমিশনার পদের নিম্নে নহে এইরূপ অবসরপ্রাপ্ত কোনো মূল্য সংযোজন কর কর্মকর্তা সহায়তাকারী হিসাবে কাজ করতে পারেন। অতিরিক্ত জেলা জজের নিম্নে নহেন এইরূপ অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। মূল্য সংযোজন কর বিষয়ে 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উপসচিবের নিম্নে নহেন এইরূপ আইন ও লেজিসলেটিভ বিষয়ে দক্ষ ও অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ও মূল্য সংযোজন কর বিষয়ে দক্ষ কোনো ব্যবসায়ী। তো এরা সহায়তাকারী হিসাবে কাজ করতে পারেন। সহায়তাকারীর দায়িত্ব কি? সহায়তাকারী আবেদনকারী ও বিভাগের প্রতিনিধির সাথে আলোচনাক্রমে বিবাচ্য বিরোধের নিষ্পত্তি বা সিদ্ধান্তের বিষয়বস্তু নির্ধারণ করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি, কৌশল ও কাঠামো নির্ধারণ করা, বিকল্প বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনার সভার স্থান, তারিখ ও সময় নির্ধারণ করা, উভয় পক্ষকে সময় উল্লেখ সহ প্রয়োজনীয় দলিলাদি দাখিল করার জন্য লিখিতভাবে অবহিত করা। এগুলা হচ্ছে সহায়তাকারীর দায়িত্ব। সহায়তাকারী আবেদনকারী ও বিভাগীয় প্রতিনিধিকে বিরোধীয় বিষয়ে আইনানুগ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা করা, জাতীয় রাজস্ব বোর্ড,
এই সহায়তাকারীর তালিকা প্রস্তুত করবে। তো মধ্যস্থতা করাটাই হচ্ছে সহায়তাকারীর কাজ। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে সহায়তাকারীর তালিকা পাওয়া যাবে। এখানে খেয়াল করে দেখেন সহায়তাকারী হচ্ছে আমরা এডিআর এর ক্ষেত্রে, বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে। সহায়তাকারীর কিন্তু কোনো ধরনের রায় প্রদানের ক্ষমতা নাই। এডিআর এর ক্ষেত্রে কেউ কোনো আ রায় দিতে পারবেন না যে এটা করতে হবে, এটা করতে হবে না। এই ধরনের কিছু করার সুযোগ নেই। এটা হচ্ছে যদি সালিসি নিষ্পত্তি হয়, উভয় পক্ষ যদি সম্মত হন, এই সম্মত করার জন্য উভয় পক্ষর মধ্যে কোঅর্ডিনেশনটা করা মেইনলি সহায়তাকারীর কাজ এবং কাদেরকে বোর্ড সহায়তাকারী হিসাবে তালিকাভুক্ত করতে পারে এখানে তাদের একটা যোগ্যতার বিষয় বলা আছে। কোন কোন ক্ষেত্রে এডিআরে যাওয়া যায়? করদাতা সমঝোতার ভিত্তিতে কোনো বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহী হলে আপিল কমিশনারেট ও আপিলেট ট্রাইব্যুনালে বিদ্যমান মামলার ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি উপায়ে বিরোধ নিষ্পত্তি করতে পারবেন। তার মানে আমরা দেখলাম যে ট্রাইব্যুনাল পর্যন্ত হলে এটা নিষ্পত্তি করা যাবে। তাছাড়া রিট পিটিশন বা আপিল হিসাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বা আপিল বিভাগে বিচারাধীন বিকল্প বিরোধ নিষ্পত্তিও প্রযোজ্য বিধান অনুযায়ী নিষ্পত্তি করা যাবে। এখানে আমরা দেখলাম যে অন্য যে কোনো স্তরে মামলা চলমান থাকলেও তা বিকল্প বিরোধে নিষ্পত্তি করা যাবে। এই হচ্ছে নিষ্পত্তির বিষয়ে কিংবা সহায়তাকারী কারা। পরবর্তী কোয়েশন হচ্ছে এডিআর এ আবেদনের ক্ষেত্রে আবেদনকারী কি কি অধিকার রয়েছে? বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আবেদনকারীর নিম্নবর্ণিত অধিকার রয়েছে। কি কি আছে আমরা একটু দেখি। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে মনোনীত বিভাগীয় প্রতিনিধির সাথে নিযুক্ত সহায়তাকারীর তত্ত্বাবধানে স্বাধীনভাবে সমঝোতার আলোচনা করা। তাহলে এখানে স্বাধীনভাবে সমঝোতার আলোচনা করার সুযোগটা আছে। এটা একটা অধিকার, সুযোগ এবং এটা অধিকার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি উদ্দেশ্যে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় আবেদনকারী স্বয়ং অংশগ্রহণ করতে পারবেন। চাইলে কোনো পেশাদার উপদেষ্টাকেও মনোনীত করতে পারবেন। এটা চাইলে নিজেও করতে পারেন কিংবা কোনো ভ্যাট কনসালটেন্ট কিংবা ভ্যাট অ্যাডভাইজারকেও এখানে নিযুক্ত করতে পারেন, যিনি এই প্রক্রিয়াতে তার প্রতিনিধিত্ব করবেন এডিআর এর ক্ষেত্রে। কখন হাইকোর্টে আপিল করা যায়? হাইকোর্টে আপিল করতে হলে করা যাবে নিম্নবর্ণিত সময়ে। কোনো করদাতা যদি বোর্ড বা আপিলেট ট্রাইব্যুনালের আদেশ দ্বারা সংক্ষুব্ধ হলে, বোর্ড বা আপিলেট ট্রাইব্যুনালের আদেশ দ্বারা সংক্ষুব্ধ হলে হাইকোর্টে আপিল করা যায়। কমিশনার বা মহাপরিচালকের নিম্নে নন এমন কোন মূসক কর্মকর্তা যদি বোর্ড বা আপিলেট ট্রাইব্যুনালের আদেশ দ্বারা সংক্ষুব্ধ হন, তখন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল বা রিভিশন আবেদন দাখিল করতে পারবেন। তো এই হচ্ছে আপিল রিভিশনের বিষয়। আমরা যদি খেয়াল করি এটা আছে সপ্তদশ অধ্যায়ে, এবং আমরা যদি আমাদের সিলেবাসটা দেখি এখানে আমাদের ইউনিট 8 এ আমরা ভ্যাট আপিল রিভিশন এন্ড এডিআর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আগেও বলেছি যে আমরা এই আলোচনায় সবগুলা বিষয় নিয়েই সংক্ষেপে আলোচনা করছি ভ্যাট এফএকিউ থেকে। তো সবগুলা বিষয় নিয়ে আলোচনা পরে আমরা বিস্তারিত আলোচনা করব সবগুলা বিষয়ে। তখন আমরা এই সপ্তদশ অধ্যায়ের যে বিষয়গুলো আছে কিংবা এই সাথে বিধিতে যে বিষয়গুলো আছে সেগুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনামূলক প্রশ্ন যেটা আমরা ভ্যাট এফএকিউ তে
আলোচনাটা শুরু করেছিলাম আমাদের প্রথম ক্লাস থেকেই। এই আলোচনামূলক প্রশ্ন এখানে মূল প্রশ্নগুলা শেষ। এখন আরো কিছু প্রশ্ন আছে এখানে। এই প্রশ্নগুলা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি। এটুকু আলোচনায় কারো কোনো কোয়েশন আছে কিনা? আমাদের না না স্যার আগামী লার্নিং অবজেক্টিভ হচ্ছে এই ভ্যাট এফএকিউ টেক্সটে মেইনলি পুরো ভ্যাট সিস্টেমটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হওয়া। সবগুলা বিষয় সম্পর্কে আমরা টাচ করে গেলাম এখানে। আমরা যদি আইন দেখি, আপনারা মূল্য সংযোজন করা সম্পর্ক শুল্ক আইন, তাহলে দেখবেন মূসক দ্বিতীয় অধ্যায় আছে মূসক নিবন্ধন, টার্নওভার কর, তালিকাভুক্তি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। মূসক আরোপ সম্পর্কে আমরা আলোচনা করেছি, রেট কিরকম হবে, কোথায় কি। আদায় পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখানে আমরা কিছুটা আলোচনা করেছি, সব বিষয়ে আলোচনা হয়নি। বিক্রয় যন্ত্রের আলোচনা হয়েছে, অনেকগুলা বিষয়ে আলোচনা হয়েছে আদায় পদ্ধতিতে। কর নিরূপণের বিষয়, উপকরণ কর রেয়াত, এগুলো সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি। আংশিক উপকরণ কর রেয়াত সম্পর্কেও আলোচনা করেছি। চালানপত্র, দাখিলপত্র সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি। সম্পূরক শুল্ক, টার্নওভার কর সম্পর্কে আলোচনা করেছি। দাখিলপত্র পেশ, সংশোধন, বিলম্বে দাখিল কিভাবে, ঋণাত্মক নিট অর্থ জেট টানার যে বিষয়টুকু এবং এটা ফেরতের যে বিষয়টি আছে এই বিষয়ে আমরা আলোচনা করেছি। কর নির্ধারণ পদ্ধতি নিয়েও আমরা কিছুটা আলোচনা করেছি। মূসক কর্তৃপক্ষের ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করেছি অনেকগুলা বিষয়ে। নিরীক্ষা অনুসন্ধানেরও একটা প্রাথমিক ধারণা নিয়েছি। বকেয়া কর আদায় কিভাবে হবে, ডেপ্ট রিকভারি অফিসার কিভাবে আদায় করবেন, রিসিভার কি, রিসিভারের দায়িত্ব কি, এইসব বিষয়ে আমরা কিছুটা প্রাথমিক আলোচনা করেছি। রেকর্ডপত্র কতদিন সংশোধন করতে হয়, ফরম, নোটিশ, রেকর্ডপত্র সংরক্ষণ, এইসব বিষয়ে কিছুটা আলোচনা করেছি। আজকে আমরা অপরাধ দণ্ড বিচার সম্পর্কে আলোচনা করলাম এবং আপিল ও রিভিশন সম্পর্কে আলোচনা করলাম। বিবিধতে আরো কিছু বিষয় আছে এখানে, এইসব বিষয়ে আমরা কিছু কিছু জায়গায় আলোচনা হয়েছে। আমরা যদি দেখি আমাদের যে ইউনিটগুলা আছে, এই ইউনিটগুলার একটা প্রাথমিক ধারণা আমরা নিয়েছি। প্রত্যেকটা জায়গায় কিছু কিছু বিষয়ে আমরা আলোচনা করেছি, প্রাথমিক ধারণা নেওয়া হয়েছে। শুধু ভ্যাট ডিডাকশন নিয়ে আমরা আলোচনা করিনি, এটা আমরা সরাসরি আলোচনা করব আলাদাভাবে। এরপরে আমরা প্রত্যেকটা ইউনিট ধরে আমরা যে সংশ্লিষ্ট আইন এবং বিধি আছে এগুলো আমরা আলোচনা করব। তো এখন আমরা আরো কিছু কোয়েশ্চন যেটা আছে এখানে এগুলো আলোচনা করছি। এখানে কিছু ব্যাখ্যা আছে যেগুলো আমাদের কাজের জন্য সহজ হবে। এখানে একটা চালান পূরণের পদ্ধতি বলা আছে। এটা একটা চালান ফর্ম, কিছু আহ বিষয় বলা আছে এখানে, যে মূল্য কত, এখানে এই বিষয়গুলোর উপর প্রেক্ষিতে একটা চালান ফর্ম কিভাবে পূরণ করতে হয় এই পূরণের পদ্ধতিটা বলা আছে। এখানে মূলত আমরা যদি পড়ি, সুইট ফুড লিমিটেড কালুরঘাট চট্টগ্রাম নামীয় নিবন্ধিত ব্যক্তি তার ফ্যাক্টরি থেকে 1 জুলাই 2020 তারিখের 12টায় ফয়সাল ট্রেডার্স খাতুনগঞ্জ চট্টগ্রামের নিকট প্রতি লিটার 200 টাকা হিসাবে 500 লিটার আইসক্রিম, তাহলে প্রতি লিটার 200 করে 500 লিটার আইসক্রিম, প্রতি কেজি 300 করে 100 কেজি বিস্কুট এবং প্রতি কেজি 500 হিসাবে 200 কেজি গুঁড়া দুধ সরবরাহ করে। ধরি আইসক্রিমের উপরে 5% সম্পূরক শুল্ক এবং 15% ভ্যাট রয়েছে। বিস্কুট ও গুঁড়া দুধ এদের উপর 5% হারে ভ্যাট প্রযোজ্য। এই সরবরাহের বিপরীতে একটি চালান পত্র মূসক 6.3 নিম্নরূপে প্রস্তুত করা হলো। এখানে আমরা প্রস্তুত পদ্ধতিটা দেখি। উল্লেখ্য উদ্ধৃত মূল্য সমূহ ভ্যাট ও সম্পূরক শুল্ক ব্যতীত প্রদর্শন করা হয়েছে। যে মূল্যটা বলা হয়েছে এটা হচ্ছে ভ্যাট
ও সম্পূরক শুল্ক ব্যতীত। তাহলে আমরা প্রথমে দেখি আইসক্রিমের সরবরাহ মূল্য কত। আইসক্রিম এখানে 200 লিটার, প্রতি লিটার 200 টাকা হিসাবে 500 লিটার আইসক্রিম। তাহলে সরবরাহ মূল্য হচ্ছে, আমরা এখানে দেখলাম 1 লক্ষ টাকা আইসক্রিমের। আইসক্রিমের উপরে 5% সম্পূরক শুল্ক আছে, তাহলে প্রথমেই 5% যোগ করব আমরা। এটার সাথে 5% হচ্ছে 5,000 টাকা। তো 1,05,000 টাকা হচ্ছে আইসক্রিমের ভ্যাট আরোপযোগ্য মূল্য। আইসক্রিমের ভ্যাট আরোপযোগ্য মূল্য। আর সেই ভ্যাট আরোপযোগ্য মূল্যের উপরে আমরা 15% ভ্যাট রেটে আমরা ভ্যাটটা বের করলাম, ভ্যাটের পরিমাণ। তাহলে এই আইসক্রিমের ক্যালকুলেশনটা আমাদের এখানে শেষ হলো। বিস্কিটের উপরে আমরা বিস্কিটের ক্যালকুলেশনটা প্রতি কেজি 300 টাকা, 1000 কেজি বিস্কিট 3 লক্ষ টাকা। আমরা বিস্কিটের ভ্যাটের পরিমাণ, এখানে সম্পূরক শুল্কের বিষয় বলা নেই, শুধু ভ্যাট আছে 5% করে 15,000 টাকা। গুঁড়া দুধের মূল্য আমরা প্রতি কেজি 500 টাকা করে, 200 কেজি গুঁড়া দুধ এখানে আমরা 1 লক্ষ টাকা হলো। গুঁড়া দুধে ভ্যাটের পরিমাণ 5% হারে 1 লক্ষ টাকার 5% 5,000 টাকা। এই হচ্ছে ক্যালকুলেশন গুলা আমরা আলাদা ড্রাফট করলাম। এই ক্যালকুলেশন নিয়ে কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? না থাকলে আমরা দেখি এটা কিভাবে চালানে আমরা বসাবো। এটা চালানে উভয় পক্ষের বিন নাম্বার থাকতে হবে এবং অ্যাড্রেস থাকতে হবে। যিনি নিবন্ধিত ব্যক্তি তার নাম, বিন নাম্বার এবং অ্যাড্রেস উপরে থাকবে, কিংবা যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু এটা থাকতে হবে। ক্রেতার নাম, বিন এবং ক্রেতার ঠিকানা থাকতে হবে। চালানের নাম্বার, ইস্যুর তারিখ, এই বিষয়গুলা ফরম্যাট অনুযায়ী যার যখন প্রয়োজন এগুলা প্রযোজ্য ক্ষেত্রে দেবেন। তো প্রথমে আমরা দেখলাম সুইট আইসক্রিম, এখানে পরিমাণ, একক মূল্য, মোট মূল্য 1 লক্ষ টাকা, সম্পূরক শুল্ক 5% হারে যেটা সম্পূরক শুল্ক আসলো সেটা, মূল্য সংযোজন 15% হারে মূল্য সংযোজন করের পরিমাণ, এবং সকল প্রকার শুল্ক ও কর সহ মূল্য। এখানে মোট মূল্য, সম্পূরক শুল্ক এবং মূল্য সংযোজন কর এর যোগফলের সমান এখানে। এরপরে আমরা দেখলাম সুইট বিস্কিট, এখানে 3 লক্ষ টাকা আমরা আগে যে ক্যালকুলেশন করেছি, এখানে 5% হবে, এখানে 0 দেয়া যদিও এটা 5% হবে। করের পরিমাণ, মূল্য সংযোজন করের পরিমাণ 15,000 টাকা, 3 লক্ষ সাথে 15,000 যোগ করে এখানে আসবে। গুঁড়া দুধের ক্ষেত্রে 1 লক্ষর উপরে 5% 5,000 টাকা, এটা যোগ করে আসবে। এখানে সাব টোটালটা, মোট মূল্যটা টোটাল হবে। আবার এই যে প্রত্যেক ধরনের পণ্যের যে শুল্ক সহ মূল্য যেটা আছে, আমরা বিক্রয় মূল্য বলবো, এটার একটা টোটাল আসবে, ভ্যাটের টোটাল আসবে, সাপ্লিমেন্টারি ডিউটি বা সম্পূরক শুল্কের টোটাল আসবে। এখানে নিচে স্বাক্ষর করে যিনি এটা প্রস্তুত করবেন কিংবা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি স্বাক্ষর করে এই চালানটা ইস্যু করবেন। এই হচ্ছে চালান 6.3 ইস্যুর একটা সাধারণ উদাহরণ। এখানে মূল বিষয় হচ্ছে আপনারা দেখতে হবে সম্পূরক শুল্কটা আমরা আগেও আলোচনা করেছি যে আগে আমরা ক্যালকুলেট করব। কোনো কোয়েশ্চন আছে কিনা এই চালানের? এখন আমরা কিছু এমনিতেই কোয়েশ্চন আনসার দেখবো, কিছু সিনারিও বেসড কোয়েশ্চন, এর মাধ্যমে আমরা কিছু রিলেটেড নলেজ নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমার ব্যবসায় প্রকৃত টার্নওভার 2 কোটি টাকা, বা প্রকৃত বার্ষিক টার্নওভার 2 কোটি টাকা। আমি একটা ফাস্ট ফুডের দোকান চালাই, আমি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা, রোস্ট চিকেন, স্যান্ডউইচ ইত্যাদি বিক্রি, প্রতি মাসে 15% ভ্যাট দিতাম। এটা আগের আইনে ছিল যে ভ্যাট দেয়া। নতুন আইনে কি
টার্নওভার করের আওতায় নিবন্ধন নিতে পারবো? এটা একটা সুন্দর কোয়েশন। এখানে নতুন আইনে টার্নওভার করের আওতায় উনি নিবন্ধন নিতে পারবেন কিনা, যেহেতু 3 কোটি টাকার নিচে আছে। আমরা আগেই আলোচনা করেছিলাম নিবন্ধনের ক্ষেত্রে যে আসলে টার্নওভার করের নিবন্ধনের সুযোগটা খুব কম, আমরা আলোচনায় খুব বেশি পাইনি। এখানে দেখেন উত্তরটা হচ্ছে না, আপনি টার্নওভার কর দিতে পারবেন না, কারণ আপনার বিক্রিত পণ্যের উপর সম্পূরক শুল্ক প্রযোজ্য। যাদের বিক্রিত করের উপর সম্পূরক শুল্ক প্রযোজ্য থাকে তারা টার্নওভার নির্বিশেষে ভ্যাট নিবন্ধন নিতে হবে। তো এটা একটা বিষয় আমরা দেখলাম। আরেকটা সিনারিও যদি দেখি, আমার বার্ষিক টার্নওভার 1 কোটি টাকার নিচে, আগে প্যাকেজ ভ্যাট দিতাম, প্যাকেজ ভ্যাট প্রথা রহিত হওয়ায় এখন আমি কি করব? আগে একটা প্যাকেজ ভ্যাট সিস্টেম ছিল, যদি এটা মানে ভ্যাট বলাটা ঠিক না, প্যাকেজ ভ্যাট, কারণ ভ্যাট আমরা জানি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কোনো ভ্যালু এডিশনের উপরে ট্যাক্স হয়। তো আগের আইনে ছিল এটা, নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট প্রথা বিলুপ্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাধারণ আদেশ 17, খেয়াল করে দেখেন, সাধারণ আদেশ 17 এ উল্লেখিত ক্ষেত্রসমূহ ব্যতীত আপনার বার্ষিক টার্নওভার 50 লাখ টাকার নিচে হলে আপনাকে কোনো করই দিতে হবে না। তাহলে এখানে আপনাকে কোনো করই দিতে হবে না। টার্নওভারের পরিমাণ 50 লাখ টাকার বেশি কিন্তু 3 কোটি টাকার নিম্নে হলে আপনি 4% হারে টার্নওভার কর দিতে পারবেন। আবার চাইলে স্বেচ্ছায় ভ্যাট নিবন্ধন গ্রহণ করে ভ্যাটও দিতে পারবেন। যেহেতু সাধারণ আদেশ 17 আছে, তাই মোটামুটি দেখা যায় টার্নওভার যাই হোক না কেন 17-র মধ্যে পড়লে আপনাকে ভ্যাট নিবন্ধন নিতেই হবে। এখানে টার্নওভার ট্যাক্সের নিবন্ধন নেওয়ার কোনো সুযোগ নেই। 2 হচ্ছে যদি 17-র মধ্যে না পড়ে, সাধারণ আদেশ 17-র মধ্যে, তাহলে সেক্ষেত্রে উনি চাইলে 50 লাখ টাকার উপরে হলে উনি টার্নওভার ট্যাক্সের জন্য এনলিস্টেড হতে পারবেন, আবার চাইলে ভ্যাট নিবন্ধন গ্রহণ করেও ভ্যাট দিতে পারবেন। এটা ক্লিয়ার কিনা রেজিস্ট্রেশন রিলেটেড কোয়েশ্চন সিনারিও? আমি আলোচনা করেছিলাম রেজিস্ট্রেশনের ইয়ে, সেটা হচ্ছে সাধারণ আদেশ 17 থেকেই শুরু করতে হবে আমাদেরকে। প্রথমে দেখতে হবে যিনি নিবন্ধন নিতে আগ্রহী কিংবা নেওয়ার জন্য যাকে বলা হচ্ছে উনি সাধারণ আদেশ 17-র মধ্যে উনার অর্থনৈতিক কার্যক্রম পড়ে কিনা। যদি পড়ে তাহলে উনাকে বাধ্যতামূলক ভাবে ভ্যাট নিবন্ধন নিতে হবে। যদি না পড়ে তখন আমরা দেখবো টার্নওভার কত। টার্নওভার যদি 3 কোটির নিচে হয় তাহলে উনি টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন কিংবা করতে হবে তাকে, করতে পারবেন। চাইলে উনি ভ্যাট নিবন্ধনও নিতে পারেন ভলান্টারিলি। আর যদি 50 লক্ষের নিচে হয় টার্নওভার, সেক্ষেত্রে তাকে কিছুই করতে হবে না, কোনো ভ্যাটই দিতে হবে না। এই হচ্ছে আমাদের মানে ভ্যাটের নিবন্ধনের বিষয়। এই কিন্তু সাধারণ আদেশটা যদি না থাকতো তাহলে আমরা এই 3 কোটি এবং 50 লক্ষের স্ল্যাবেই আমরা থাকতাম। আমরা যদি ব্রিটিশ ভ্যাট সিস্টেমটা দেখি, এখানে একটা থ্রেশহোল্ড বলা আছে 85,000 অ্যানুয়াল টার্নওভার, 85,000 পাউন্ডের উপরে হলে তখন আপনাকে দিতে হচ্ছে, এছাড়া ভ্যাট দিতে হচ্ছে না। তো আমাদেরও এরকম আছে, 50 লাখ টাকার নিচে উপরে হলে টার্নওভার ট্যাক্স এবং 3 কোটি টাকার উপরে হলে ভ্যাট নিবন্ধন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাধারণ আদেশ 17টা পুরো আইনটাকে ব্যবচ্ছেদ করে ফেলেছে। এখানে আর 3 কোটি টাকা কিংবা 50 লক্ষ টাকার বিষয়টি নাই। তাই আমরা নিবন্ধনের বিষয়ে
আলোচনা করতে হলে প্রথমে সাধারণ আদেশ 17 হাতে নিয়ে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে যিনি নিবন্ধন নিতে আগ্রহী কিংবা যাকে নিবন্ধন নিতে বলা হচ্ছে তিনি কি হিসাবে নিবন্ধিত হবেন, ভ্যাট নিবন্ধন নেবেন নাকি টার্নওভার ট্যাক্স এনলিস্টেড হবেন, তালিকাভুক্ত হবেন। এখন আরেকটা কোয়েশ্চন আমরা দেখি, জাস্ট আলোচনামূলক প্রশ্ন। এখানে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সরকারি অফিসে কোটেশনের বিপরীতে মাল সাপ্লাইয়ের ব্যবসা করি। আমার ভ্যাট রেজিস্ট্রেশন আছে, নতুন আইনে আমাকে কি ভ্যাট দিতে হবে? আচ্ছা, এখন উনি একজন যোগানদাতা, যেহেতু কোটেশনের ভিত্তিতে মাল সাপ্লাই করেন, আমরা যেটা প্রকিউরমেন্ট প্রোভাইডার বলতে পারি। আপনি টেন্ডার বা কার্যাদেশ বা কোটেশনের বিপরীতে সরকারি অফিসে উৎসে কর্তনকারী সত্তা পণ্য সরবরাহ করেন। টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে কোনো উৎসে কর্তনকারী সত্তার নিকট পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে টার্নওভার নির্বিশেষে ভ্যাট নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। এখানেও আমরা দেখলাম যে টেন্ডারে অংশগ্রহণ করতে হলে তো ভ্যাট নিবন্ধন নিতে হবে। তো উনি যত কম টাকার জিনিসই সাপ্লাই করেন না কেন, যেহেতু উনি সাপ্লায়ার, অবশ্যই নাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। আমদানিকারকের ক্ষেত্রে একটা কোয়েশ্চন আছে এরপরে, যে টার্নওভার 2 থেকে 2.5 কোটি টাকার মধ্যে আছে বার্ষিক টার্নওভার, উনি কি টার্নওভার কর পরিশোধ করতে পারবেন? না, পারবেন না। কারণ যেহেতু উনি আমদানিকারক, ওনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে, টার্নওভার ট্যাক্স করতে পারবেন না। আমি টার্নওভার ট্যাক্সে আনলিস্টেড কারা, এটাই আমি আসলে খুঁজে দেখতে চাচ্ছি। যদি এই টার্নওভার ট্যাক্স আনলিস্টেড যদি পাওয়া যায়, যে কারা কারা যোগ্য হন টার্নওভার ট্যাক্স এর জন্য। কারণ সাধারণ আদেশ 17 তো আমরা দেখেছি এবং অন্যান্য বিবিধ ক্ষেত্র দেখেছি। তো কোন কোন পর্যায়ের ব্যক্তিরা টার্নওভার ট্যাক্স এর জন্য এনলিস্টেড হন, এটার সীমানা খুব কম আমাদের ক্ষেত্রে মনে হয়। কারণ সাধারণ আদেশ 17 না থাকলে টার্নওভার ট্যাক্স এর ধারণাটা আমাদের এখানে ডেভেলপ করতো, কিন্তু যেহেতু সাধারণ আদেশ 17 একটা বড় লিস্ট বলা আছে এবং এখানে এমন এমন কিছু বিষয় বলা আছে যে কোনো স্থান স্থাপনা ভাড়া গ্রহণকারী যদি কেউ হন তাহলেও তাকে নিতে হবে। তো ওই হিসাবে প্রায় সবাইকেই দেখা যায় মূসক নিবন্ধন নিতে হচ্ছে। এখন দেখেন, আমার ফ্যাক্টরিতে পাটের ব্যাগ তৈরি করা হয়। এখন আমরা একটু অব্যাহতিপ্রাপ্ত বিষয়ে আছি। এসআরও দ্বারা পণ্যটি অব্যাহতিপ্রাপ্ত, নতুন আইনে কি আমাকে নিবন্ধন নিতে হবে? এখন খেয়াল করে দেখেন, আইনের প্রথম তফসিল দ্বারা অব্যাহতি পণ্য বা সেবার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধনের আবশ্যকতা নেই। আমরা তফসিলগুলা দেখেছি এবং জানি আমরা প্রথম তফসিলে যেসব পণ্য বা সেবার কথা বলা হয়েছে তাদেরকে ভ্যাট দিতে হয় না। তার মানে প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত যেটা, তাদেরকে ভ্যাট নিবন্ধনের আবশ্যকতাই নেই। তবে এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত হলে অবশ্যই নিবন্ধন নিতে হবে। যদি আলাদাভাবে তফসিলে উল্লেখ না থাকে, একটা এসআরও দিয়ে বলা হলো যে এই প্রোডাক্টটা ভ্যাট হবে না, যেমন পাটের ব্যাগ, এটাতে ভ্যাট হবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিবন্ধন নিতে হবে। প্রতিটি সরবরাহের বিপরীতে মূসক চালানপত্র ইস্যু করতে হবে। হিসাব পুস্তক বিক্রয়, হিসাব পুস্তক সব সংরক্ষণ করতে হবে। একেবারেই নিবন্ধিত ব্যক্তির যত কমপ্লায়েন্স আছে সব কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। হ্যাঁ, তবে উনাকে যেহেতু অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা উনি প্রদান করছেন, সেক্ষেত্রে উনাকে ভ্যাট দিতে হবে না কিংবা কালেক্ট করবেন না উনি, কিন্তু উনাকে নিবন্ধিত হতে হবে। তবে এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম যে আমরা যদি অব্যাহতিপ্রাপ্ত কোনো পণ্য বা সেবা কেউ দিয়ে থাকেন তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে এটা প্রথম তফসিলে আছে কিনা। যদি থাকে তাহলে উনার ভ্যাট নিবন্ধনের প্রয়োজনীয়তা নেই, আর যদি না থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে, যে কারণ এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ক্ষেত্রে ভ্যাট নিবন্ধনটা বাধ্যতামূলক আছে। স্যার তাহলে মানে
জেনারেলি স্যার টার্নওভার ট্যাক্স হচ্ছে যাদের নাম জেনারেল আদেশ 17 এ নাই তাদের উপরে টার্নওভার ট্যাক্স থাকবে। এবং 3 কোটির নিচে টার্নওভার। এই দুইটা শর্ত পূরণ করলে টার্নওভার ট্যাক্স আওতায়। রাইট। এখন আমাদের আইনের সিস্টেমটা হচ্ছে প্রথমে 50 লাখ একটা স্ল্যাব, 50 লাখের উপরে হলে টার্নওভার ট্যাক্স, তারপরে একটা স্ল্যাব 3 কোটি, 3 কোটির উপরে হলে ভ্যাট নিবন্ধন। তো আমি এটা আসলে এভাবে উল্টা ভাবে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে প্রথমে সাধারণ আদেশ 17 দেখতে হবে 17 এর মধ্যে আছে কিনা। যদি 17 এর মধ্যে না থাকে তাহলে আমাকে দেখতে হবে সম্পূরক শুল্কের যে দ্বিতীয় তফসিলে আছে কিনা। দ্বিতীয় তফসিলেও যদি না থাকে তাহলে আমি দেখব টার্নওভার। এছাড়া টার্নওভার দেখে কোনো লাভ নাই। কারণ যদি সাধারণ আদেশ 17 তে থাকে তাহলে উনার টার্নওভার 10,000 টাকা হলেও ভ্যাট নিবন্ধন দিতে হবে। আবার যদি সম্পূরক শুল্ক আরোপিত যে পণ্য বা সেবা আছে এগুলারও যদি উনি ব্যবসা করেন তাহলেও উনার টার্নওভার যাই হোক না কেন উনাকে ভ্যাট নিবন্ধন দিতে হবে। তো এই কন্ডিশন গুলা আগে দেখে তারপরে দেখবো যে উনার টার্নওভার কত। তখন যদি দেখি না 17 তেও নাই, সম্পূরক শুল্কের লিস্টেও নাই, তখন আমরা দেখবো টার্নওভার কত, 3 কোটির নিচে কিনা। যদি নিচে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আ আ 50 লাখের উপরে এবং 3 কোটির নিচে হলে তখন আমরা টার্নওভার ট্যাক্সে এনলিস্টেড করতে পারবো। ক্লিয়ার কিনা? খালিদ হাসান ভাই? লজিকটা ক্লিয়ার কিনা? মানে আমরা কিভাবে নির্ধারণ করব? জি স্যার, ক্লিয়ার। এখন এখানেই একটা বিষয় বুঝার বিষয় সেটা হচ্ছে আইনে আপনি পুরো আইন এবং বিধি খুঁজে সাধারণ আদেশ 17 খুঁজে পাবেন না। এবং আইন অনুযায়ী আপনি যে নিবন্ধনের যে পদ্ধতি কিংবা যেসব যোগ্যতার যে বিষয়গুলা বলা আছে এই বিষয় দিয়ে নির্ধারণ করা সম্ভব না যে কিভাবে একজন ব্যক্তি নিবন্ধিত হবে। এবং আমাদের আহ, এখানে আমি যেটা মনে করি ভ্যাট আইনের সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এই ধরনের আদেশগুলা। এইসব আদেশ অবশ্যই আইন অথবা বিধিতে সন্নিবেশিত হতে হবে। আদেশের বলে যেসব বিষয় চেঞ্জ আসবে, প্রত্যেকটা চেঞ্জ আদেশের বলে যেগুলো আসবে আইন বিধি তফসিল যে জায়গায় হোক না কেন মেইন টেক্সটে আসতে হবে। না আসলে এটাতে একটা ধোঁয়াশা থেকে যায় এবং এটা আমরা অনেক ক্ষেত্রে মানুষ এটার জন্য জটিলতা সৃষ্টি হয়। একজন সাধারণ মানুষ সে পড়ে বুঝার কোনো উপায় নাই যে তাকে ভ্যাট এনলিস্টেড হতে হবে কিনা এবং সে অযথাই ভ্যাট কর্তৃপক্ষের সাথে তর্ক করতে পারে। কারণ এখানে তো বলা আছে আমার ৩ কোটি টাকার উপরে হলে আমি ভ্যাট নিবন্ধিত হব। ৩ কোটি টাকা তো একটা বড় ফিগার টার্নওভারের দিকে। তো কেন ভ্যাট নিবন্ধন করতে এসেছে ভ্যাট কর্মকর্তা? তো এই বিষয়গুলা যদি সঠিক জায়গায় আ দেয়া না থাকে আমাদের মেক্সিমাম টেক্সটে খেয়াল করে দেখবেন ৫০ লাখ টাকা আর ৩ কোটি টাকার কথাই বেশি বলা আছে। কিন্তু বাকি বিষয়গুলা জোর দিয়ে বলা নাই। সম্পূরক শুল্কের যে বিষয়টা বলা আছে, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবার আ ক্ষেত্রে যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই মূসক নিবন্ধিত হতে হবে আপনাকে। সাধারণ আদেশ ১৭ র মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই মূসক নিবন্ধিত হতে হবে। তো এই সাধারণ আদেশ ১৭ টা যদি আমরা কোনো আইন কিংবা বিধির কোনো একটা জায়গায় নিয়ে আসতে পারতাম তাহলে এবং এটা যদি পরিবর্তন হতো আইন বিধি পরিবর্তনের সাথে, সাথে যেটা আমরা ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে হয় আইনের পরিবর্তন, তাহলে আমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হতো এই বিষয়টা। এই এই ইনফরমেশন গ্যাপ থাকার কারণেই ভ্যাট আইনটাকে আমাদের কাছে মনে হয় অনেক কঠিন আইন। কিন্তু আসলে এই তথ্যগুলা সঠিকভাবে উপস্থাপন করা নেই। আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এগুলা একটা জায়গায় নিয়ে আসতে হবে এবং ইনফরমেশনের গ্যাপ থাকার কারণেই আমরা এখানে ভ্যাট আদায়টাও বাধাগ্রস্ত হচ্ছে একদিক দিয়ে
এবং আরেক দিক দিয়ে মানুষজন যারা এই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিংবা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমরা এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্যের ক্ষেত্রে আমরা জানলাম যে না, এটার ক্ষেত্রেও আমাদের নিবন্ধন নিতে হবে। তবে প্রথম তফসিলে যদি থাকে তাহলে নিবন্ধন নিতে হচ্ছে না। এখানে আসলে একটা তফসিল জিনিস কি, এবং সাধারণ আদেশটা খুব গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আপনি হিসাব করতে হলে। জি, কাজী স্যার হাসান। একটা জিনিস কি, আমাদের ভ্যাট আইনটা এতটাই মানে পেছানো স্যার, মানুষ কনফিউজ হয়ে যায়। ট্যাক্সের আইনটা কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড, বড় হলেও রাইট, কিন্তু ভ্যাট কিন্তু রাইট, স্যার অনেক মানে পেঁচানো। এজন্য স্যার সবাই ম্যাক্সিমাম মানুষই স্যার যারা স্যার ভ্যাটের কাজ করে তারাও কনফিউজ যে আসলে এইটা হইলে এটা হবে নাকি এটা হইলে এটা হবে না। রাইট। এটার মেইন প্রবলেমটা হচ্ছে আইন এত কঠিন না। ভ্যাট আইনটা দেখবেন যে একেবারে হুম, হুম। স্ট্রেইট ফরওয়ার্ড। হ্যাঁ? আপনি একে সবচেয়ে ছোট আইন বলা যায়। মানে এত ছোট আইন আমরা তো লাস্ট সেশনে পুরো আইনটা পড়েছি। হ্যাঁ? তো খুব সংক্ষিপ্ত সময়ের পিরিয়ডের মধ্যেই পুরো আইনটা পড়া যায়। তো এই আইন কিন্তু বেশি বড় না। ছোট আইন সাথে বিধিও খুব বেশি বড় না। আপনি যদি ভ্যাটের বইগুলা দেখেন, ভ্যাটের বইগুলা দেখা যাবে অনেক বড়, বড় বই। আমরা যে জি স্যার, ভ্যাটের বই অনেক বড় হতে অনেক, পারে। অনেক বড়, বড় বই। তো আমি বই বড়, বড় থাকার কারণে অনেক সময় বইটা আমি দিতে আগ্রহী হই না শুরুর দিকে। আপনি বই দেখে ভয় পেয়ে যাবেন। যে এত বড় বই, ২ টা খণ্ড, এটা কিংবা ১ খণ্ডের যে বই এটাও ১০০০ পৃষ্ঠার উপরে। এখন তার মানে তো এটা না জানি কত কঠিন বিষয়। এখন এর মাঝে আছে কি এটা আপনাকে দেখতে হবে। আইনটা কতটুকু? আইন এবং বিধি খুবই ছোট। খুব বেশি বড় ইয়ে না। এটা ছোট্ট একটা পার্ট আইন এবং বিধি। বাদবাকি বিষয়গুলা এড করা হয়েছে এখন বইয়ে অন্যান্য অনেক জিনিস। তো এটার মাধ্যমে হয়তোবা ১ম এ দেখেই একটা ভীতি সৃষ্টি হয়। আর আ পেঁচানো যে বিষয়টা বললেন এটা হচ্ছে ইনফরমেশনটা সঠিকভাবে ডেলিভার করা হয় না। আপনি যদি একটা তথ্য না জানেন, না, না জানার কারণে আপনাকে আ হয়রানির শিকার হতে হচ্ছে। তথ্যটা যদি দেয়া থাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, সে তাহলে আপনাকে আর এই হয়রানির শিকার হতে হয় না। তো আমাদের আ আ যদিও আ সরকার আ আ A2I প্রজেক্টের মাধ্যমে অনেক আ অনলাইন নির্ভর অনেক তথ্য সেবা দেয়ার ইয়ে করছে। কিন্তু ভ্যাট আইনটার সাথে রিলেটেড যত ধরনের ডকুমেন্টস আছে এগুলা অবশ্যই একটা আ সরকারি পোর্টালে, যেটা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আ পাবলিশড সরকারি পোর্টালে থাকতে হবে একটা জায়গায়। যেখানে গ্যারান্টি থাকতে হবে যে এই জায়গায় যা আছে তাই ফাইনাল এবং আ ধারাবাহিকভাবে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে দেখা যাবে আমরা এসআরও গুলা খুঁজে পাওয়া যায় না। অনেক আগে জারি করা হয়েছে যেসব এসআরও। এই যে এখানে একটা বিষয় দেখেন, এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত। এখন আ এত টাইপের আইটেম আছে যে কোন আইটেম এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত এটা তো আমাদের জানা নেই। আপনি তো সবগুলা আইটেম সম্পর্কে জানা নেই। আপনার কাছে কেউ যদি কোনো আ আইটেম নিয়ে আসে, আপনার সোর্স ডকুমেন্ট হচ্ছে তফসিল। তফসিলে আপনি দেখবেন যে ১ম তফসিল এবং ৩য় তফসিল। না হলে যে রেট আছে ওই রেটে হবে। ১৫% হবে। আবার ব্যবসায়ী পর্যায়ে ৫% হবে। আমরা যেটা দেখেছি তফসিলের আলোচনায়। আমরা তো বিস্তারিতই আলোচনা করেছি তফসিলে। তো কিন্তু মাঝখানে আবার একটা এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত। তো এই যে এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত এটার একটা সন্নিবেশিত তালিকা যদি থাকতো একটা সবগুলা মিলিয়ে যে এইগুলা এবং এছাড়াও আসলে এখানে আপডেট করা হতো। এটা খুব কঠিন কাজ না কিন্তু। আপডেট করা হতো এবং এটা আবার বাতিল হলে এটা বাদ দেয়া হতো, যেটা আমরা প্রতি বছর তফসিলে সংশোধন হয়। এভাবে যদি হতো তাহলে এই জায়গাতে অন্তত তথ্যটা সঠিকভাবে মানুষ পেত। তো এইসব কারণে আইনটাকে জটিল মনে হচ্ছে। প্র্যাকটিক্যালি। কিন্তু এখানে তো আসলে আ ভ্যাট আইনে একটা রিটার্ন দাখিল করা ছাড়া কিছুই না। রিটার্ন দাখিল তো যোগ বিয়োগ ছাড়া কিছুই না। মানে এত জটিল কোনো
ক্যালকুলেশন নাই। ইনকাম ট্যাক্সে যদি আপনি চিন্তা করেন তাহলে একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করতে যত ধরনের কন্ডিশন আছে, এটা অনেক ধরনের কন্ডিশনস আমরা ইনকাম ট্যাক্সের কোর্স আপনারা সবাই করেছেন, কন্ডিশনস গুলা দেখেছেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নে। অনেক ধরনের কন্ডিশন আছে। কিন্তু ভ্যাটে তো এত কোনো কন্ডিশন নাই। শুধু রেট অনুযায়ী ভ্যাটটা হবে। আপনি উপকরণ করে পাওয়ার যোগ্য হলে এটা বাদ যাবে, যোগ্য না হলে এটা বাদ যাবে না। কি কি দিতে হবে ক্লিয়ারলি মেনশন করা আছে। তো কিন্তু তথ্যটা সঠিকভাবে যদি থাকে, ধারাবাহিকভাবে থাকে, তাহলে আপনাকে এটা আইনটা কঠিন মনে হবে না। আর প্রথমেই ধরে নিতে হবে এই আইনটা সহজ। এই জন্য আমি ভ্যাটের ক্লাসে সবসময় বলি ভ্যাট আইনটা অপেক্ষাকৃত ভাবে সহজ ইনকাম ট্যাক্সের আইন থেকে। যদিও আমরা প্রচলিত হচ্ছে সবাই বলে এটা আইন অনেক কঠিন ভ্যাটের আইন, কিন্তু আসলে ভ্যাট আইনটা অপেক্ষাকৃত ভাবে সহজ। কঠিনটা আমরা তথ্য জানি না, সেজন্য আমার কাছে কঠিন মনে হচ্ছে। তো এইটুকু আলোচনা ক্লিয়ার কিনা ঢালি ভাই? মানে অব্যাহতিপ্রাপ্ত কিংবা এসআরও দ্বারা অব্যাহতিপ্রাপ্ত এই বিষয়টা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওই যে খুঁজে পেতে তো গ্রাম ছুটে যাবে মনে হচ্ছে। এখন না সবগুলি আছে আমাদের এখানে, মনে করেন এক জায়গায়। যারা বইগুলা পাবলিশ করেন, যেমন আপনারা যে বইটা পাবেন সেটা ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ স্যারের, এখানে অনেক এসআরও অ্যাড হুম হুম। করা আছে অনেক আচ্ছা বিষয়। আচ্ছা। তো এই জায়গায় আপনি পেয়ে যাবেন মোটামুটি। কিন্তু এটাও তো আপডেট করতে হয়, প্রতি বছরই আপডেট করেন, করার পরে ইয়ে হয়। হুম আহ, হুম। আর তো এই বইগুলাতে পাবেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড তথ্যটা যদি সরাসরি ওয়েবসাইটে দিত, আছে অনেকগুলাই, কিংবা আহ, একটা পৃষ্ঠায় যদি নিয়ে আসা যেত একটা টেক্সটের মধ্যে, তাহলে এই প্রবলেম গুলা সলভ হয়ে যেত। এবং এই সাধারণ আদেশ এগুলা যদি আইনে আনা হতো এবং আইনে পরিবর্তন করা হতো, এই বিষয়গুলা থাকতো এখানে। এইজ অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি, এখানে আমাদের দেশে আইনগুলা যে কোনো সময় হঠাৎ একটা এসআরও দিয়ে চেঞ্জ হয়ে যায় যে কোনো বিষয়, এবং এগুলা সেন্সিটিভ বিষয়। তো দেখা যায় যে বিদেশের থেকে যারা এখানে ইনভেস্ট করতে আগ্রহী, তারা এই বিষয়টা খুব সহজভাবে নেন না। কারণ আপনার আইনে যা আছে এটার একটা কনসিস্টেন্সি থাকা প্রয়োজন। তো দেখা যায় যে না, একটা আদেশ দেওয়ার মাধ্যমেই এটা যে কেউ চাইলে চেঞ্জ করে ফেলতে পারে। পার্লামেন্ট যে আইন করে দিয়েছে, এই আইনটা একটা আদেশ জারির মাধ্যমে চেঞ্জ হয়ে যায় এবং হুট করে চেঞ্জ হতে পারে যে কোনো সময়। এই ক্ষেত্রে আসলে এই প্র্যাকটিসটা আমাদের আহ, আহ, ব্যবসা বান্ধব না। এই প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটা আহ, চলমান থাকায়, দীর্ঘমেয়াদে চলমান থাকায়, যেটা আমাদের মানে আগের অধ্যাদেশ জারিগুলা থেকে শুরু হয়েছিল, এটা দীর্ঘমেয়াদে পরবর্তীতে পার্লামেন্টারি ফর্মে আসার পরেও এইসব বিষয় জারি থাকার কারণে দেখা গেছে যে এগুলার তালিকা এত দীর্ঘ হয়েছে যে ওই তালিকাগুলা থেকেই বের হয়ে আসা কঠিন। মানে অনেকগুলা আছে, কোনটা বাতিল হলো কোনটা আবার আসলো, এই জিনিসগুলো আমরা ইয়ে করা দেই। আর এটা তো ভ্যাট অফিসের লোকরাও ঠিক মতো জানে না। তারাও জানে না, তারা কনফিউজড হয়ে যায় এই বিষয়ে। ভেট অফিসের যারা কাজ করে তারাও তো জানার এত সুযোগ নাই আসলে। জানবে কোথায়? আপনাকে তো একটা সোর্স ডকুমেন্ট থাকতে হবে এই যে এটাতে আছে এই বিষয়টা বলা। সোর্স ডকুমেন্ট কি আইনটা আছে বলা, এবং আইনটা মিনিস্ট্রি অফ ল তাদের ওয়েবসাইটে আপডেট করে। বিধিটাও আপডেট করা হয় না এবং কোনো অফিসিয়াল টেক্সট পাবলিশ করা হয় না। এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক যে আমাদের এত টাকা খরচ হয় ট্রেনিং কিংবা পাবলিকেশনসে কিংবা অন্যান্য কার্যক্রমে জাতীয় রাজস্ব বোর্ডের, কিন্তু আয়কর বিধি কিংবা আপনার ভ্যাটের যে বিধিটা আছে এটার আপডেটেড টেক্সট গুলা অ্যাভেলেবল করা হয় না। যেটা মেইন টেক্সট প্রথমে ছিল এটাই থাকে, এবং ব্যক্তি উদ্যোগে অনেকে এটা আপডেট করে থাকেন, যেটাকে আমরা মানে যেটার উপরে আমাদেরকে ভরসা করে নিতে হচ্ছে। আবার ইদানিং দেখা যাচ্ছে, যেটা আমরা ইনকাম ট্যাক্সে দেখলাম,
যে আপডেটেড টেক্সট গুলাও আসলে পুরোপুরি আপডেটেড না। কিছু কিছু জায়গায় সরকারি টেক্সটে আগে এই প্রবলেমটা দেখা যায়নি। এবছরই আমি খেয়াল করলাম যে এটা দেখা যাচ্ছে। এই যে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, পুরাতন বিষয়গুলা আছে। এগুলাও কনফিউজিং, আমাদের কনফিউশন ক্রিয়েট করে। তথ্যটা যদি সঠিকভাবে আ দেয়া হয় তাহলে মানুষের হয়রানিটা কমে। তো আমরা নতুন আইনে চালানপত্র কয়টি ইস্যু করতে হবে? ভ্যাট সার্কেল অফিসে চালানপত্রের কপি দিতে হবে কি? নতুন আইনে চালানপত্রের ২ টি কপি ইস্যু করতে হবে। একটি ক্রেতা পাবেন এবং অন্যটি নিবন্ধিত ব্যক্তিকে ৫ বছর সংরক্ষণ করতে হবে। ভ্যাট সার্কেল অফিসে চালানপত্রের কপি দেওয়ার প্রয়োজন নেই। যদি চায় তারা এসে দেখে যেতে পারবে। ৫ বছর পর্যন্ত। ৫ বছর পরে আর কোনো কোয়েশন করার সুযোগ নেই। আমি একটি শতভাগ রপ্তানিমুখী ফ্যাক্টরি চালু করেছি। আমার বন্ড লাইসেন্স আছে। সম্প্রতি ভ্যাট অফিসের একজন অফিসার ভ্যাট চালানপত্র ইস্যু করে ট্রাক ছাড়তে বলেছেন। রপ্তানিতে কোনো ভ্যাট নেই। তাহলে কেন চালানপত্র ইস্যু করব? ভালো কোয়েশন। শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান, বন্ড লাইসেন্স আছে। এখন ভ্যাট অফিসার এসে বলে চালানপত্র ইস্যু করেন। তো আমার তো রপ্তানিতে ভ্যাটই নাই, আমি চালান কেন ইস্যু করব? এখন এখানে আইনের ধারা ৪ অনুযায়ী বলা আছে যে আপনি যদি রপ্তানিকারক হন তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধিত হতে হবে। আর আপনি যদি ভ্যাট নিবন্ধিত হন তাহলে ভ্যাট নিবন্ধিত সকল প্রতিষ্ঠানের জন্য পণ্য বা সেবা সরবরাহের জন্য সময় চালানপত্র 6.3 ইস্যু করার বাধ্যবাধকতা রয়েছে। শূন্য হারে আমদানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে আপনাকে চালানপত্র ইস্যু করতে হবে। যিনি রপ্তানি করছেন উনি আমদানিকারক প্রতিষ্ঠানকে শূন্য হারে চালানপত্র ইস্যু করতে হবে। ইনভয়েস মাস্ট করতেই হবে ওনাকে। এই বিষয়টা এখানে বলা আছে। আরেকটা কোয়েশ্চেন, আমি একটি রিরুলিং মিলের ভ্যাট ও ট্যাক্সের পার্টটি দেখাশোনা করি। নতুন ভ্যাট আইনে এমএস রোডের ক্ষেত্রে টন প্রতি ভ্যাটের পরিমাণ নির্ধারণ করেছে, যেটা আমরা দেখেছি যে সুনির্দিষ্ট কর রেট। মূসক ৬.৩ এ মোট মূল্যের ঘরে কি লিখতে হবে? আচ্ছা, এখানে নির্ধারিত ভ্যাট সহ মূল্য লিখতে হবে। ধরা যাক বর্তমান বাজার দর অনুযায়ী টন প্রতি রডের মূল্য ৬০,০০০ টাকা এবং ভ্যাটের পরিমাণ ১২০০ টাকা। তাহলে মূল্যের ঘরে ৬১,২০০ টাকা লিখতে হবে। ওইটা সহই লিখতে হবে মেনলি। আমি একজন বাণিজ্যিক আমদানিকারক। আমদানি পর্যায়ে আগাম কর সহ সব ধরনের শুল্ক কর পরিশোধ করে থাকি। আমি কোনো চালান ইস্যু করি না, রিটার্ন সাবমিটও করি না। এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি? আচ্ছা, আমদানিকারক উনি আমদানি পর্যায়ে আগাম কর সহ সব ধরনের শুল্ক কর পরিশোধ করে থাকেন। কোনো চালানও ইস্যু করেন না, রিটার্নও সাবমিট করেন না। ভ্যাট নিবন্ধন গ্রহণ করলেই একজন ব্যক্তির উপর পণ্য সরবরাহের সময় চালানপত্র ইস্যু করার বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া তাকে মূসক ৬.২.১ ফরমে ক্রয় বিক্রয়ের হিসাবও রাখতে হবে। মাস শেষে দাখিলপত্র দাখিল করতে হবে। এর কোনো একটি কাজ না করলে তা আইনের ধারা ৮৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। দাখিলপত্র সময় মতো জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে উক্ত ব্যক্তির বিল লক হয়ে যাবে। তো এইটা একটা দেখলাম যে আমদানিকারক এর ক্ষেত্রে আগে দেখলাম, রপ্তানিকারকের ক্ষেত্রে কি বিধান, আমদানিকারকের ক্ষেত্রে এটা। তো এটা আমরা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে ধরে ধরে বলতে হচ্ছে তার ক্ষেত্রে কি হবে, আমদানিকারকের ক্ষেত্রে, রপ্তানিকারকের ক্ষেত্রে। আমি একজন পাইকারি ব্যবসায়ী। আমি ভ্যাটের কোনো চালান ইস্যু করি না, ক্রেতার কাছ থেকে ভ্যাটও নেই না। ব্যবসায় আয় থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভ্যাট হিসাবে প্রদান করি। এক্ষেত্রে কোনো ভুল হচ্ছে কিনা? একজন পাইকারি ব্যবসায়ী উনি ভ্যাটের চালান ইস্যু করেন না। তো পণ্য সরবরাহের সময় চালানপত্র ইস্যুর বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া আপনাকে মূসক ৬.২.১ ফরমে ক্রয় বিক্রয়ের হিসাবও রাখতে হবে। মাস শেষে দাখিলপত্র দাখিল করতে হবে। এর কোনো একটি কাজ না করলে আইনের ৮৫ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ, এজন্য আপনাকে জরিমানা গুনতে হবে। পাইকারি ব্যবসায়ী ওনাকে এটার জন্য জরিমানা দিতে হবে।
আরেকটা বিষয় দেখি, আমরা প্রতি মাসেই আমার কারখানায় কিছু ইলেকট্রিক্যাল মালামাল কিনতে হয়। আমি পাইকারি মার্কেট থেকে এগুলা কিনি। বারবার অনুরোধ করেও তারা চালান দেয় না। এর ফলে আমি রেয়াত নিতে পারি না। উপরন্তু আমাকে VDS কাটতে হয়। কিভাবে আমি এই অনিয়মের প্রতিকার পেতে পারি? এটা কমন সিনারিও আমাদের, তাই না? আমরা যখন কিনতে যাই এবং VDS এর যে বিষয়টা থাকে, চালান না থাকলে আবার রেয়াতের বিষয়টা থাকে, রেয়াতটা নেওয়া যায় না। চালানপত্র ছাড়া করযোগ্য পণ্য বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ। তাহলে কমপ্লেইন করবেন। আপনি এই অনিয়মের বিষয়ে নিকটস্থ ভ্যাট অফিসে অথবা 16555 যদি কার্যকর থাকে এই নাম্বারে অভিযোগ করতে পারেন। এটা একটা পরামর্শ। আমি একজন বাণিজ্যিক আমদানিকারক। আমি আমদানির সময় ভ্যাট ট্যাক্স সঠিকভাবে পরিশোধ করি। আমি রিটার্ন কিভাবে পূরণ করতে হয় জানি না। এজন্য রিটার্ন সাবমিট করি না। রিটার্ন জমা দেওয়া কি বাধ্যতামূলক? হ্যাঁ, রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। উনাকে দিতেই হবে রিটার্ন। ট্যাক্স সঠিকভাবে পরিশোধ করলেই হবে না। ভ্যাট সঠিকভাবে পরিশোধ করলেই হবে না। রিটার্ন অবশ্যই দিতে হবে। না হলে 85 ধারা অনুযায়ী এটা অপরাধ হিসাবে এখানে জরিমানা হতে পারে। আমরা জানি যে রিটার্ন সাবমিশন না করলে 5,000 টাকা জরিমানার বিধান আছে বর্তমানে। অনলাইনে দাখিলপত্র দিলে কি আবার কাগজে মুদ্রিত দাখিলপত্র ভ্যাট সার্কেলে জমা দিতে হবে? ভ্যাট অফিসে দাখিলপত্র পেলো কিনা কিভাবে বুঝবো? দেখেন, অনলাইনে দিলে আর কাগজে দিতে হবে না। এটার একটা মিসকনসেপশন আছে যে আবার অনলাইনে দিলেও আমাদেরকে হার্ড কপি দিতে হবে। এটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এবং এটা চাওয়ারও কোনো সুযোগ নেই। তারা অনলাইনে অ্যাক্সেস করে দেখে নেবে। অনলাইনে দাখিলপত্রের সাথে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে? অনলাইনে দাখিলপত্রের সাথে ট্রেজারি চালানের PDF কপি ও মূসক 6.1 ফরমে 2 লাখ টাকার বেশি মূল্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য সংযুক্ত করতে হবে। তো ট্রেজারি চালান আর হচ্ছে 6.10 ফরমে, যেটা 2 লাখ টাকার বেশি মূল্যের ক্রয় বিক্রয়। অনলাইন দাখিলপত্র দাখিলের সময় করণিক ত্রুটির জন্য ভুল হলে আমি কি আবার দাখিল করতে পারবো? হ্যাঁ, এখানে অ্যামেন্ডমেন্টের একটা সুযোগ আছে অনলাইনে। এটা করলে আবার এপ্রুভ হয়ে আসে এই অ্যামেন্ডমেন্টটা। এটার একটা সুযোগ আছে। আমরা যখন ভ্যাট অনলাইনের কিভাবে রিটার্ন সাবমিট করতে হয় দেখবো, তখন আমরা এই বিষয়টা নিয়ে প্র্যাকটিক্যালি দেখবেন আপনারা। আমি একজন ঠিকাদার, সরকারি টেন্ডার বা ওয়ার্ক অর্ডারের অধীনে কাজ করি। তারা বিল দেওয়ার সময় আমার বিল ভ্যাট কেটে নেয়। আমি কখনো ভ্যাট রিটার্ন জমা দেইনি। নতুন আইনে আমাকে কি রিটার্ন জমা দিতে হবে? নতুন ভ্যাট আইন অনুযায়ী ভ্যাট রিটার্ন জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবসা শনাক্তকরণ নাম্বার বিন কার্যকর হয়ে যাবে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে ভবিষ্যতে আপনি কোনো সরকারি টেন্ডারে অংশ নিতে পারবেন না। তাহলে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। ভ্যাট কেটে নিলেও রিটার্ন জমা দিতে হবে। আমি যদি পরের মাসের 15 তারিখের মধ্যে দাখিলপত্র প্রদান করতে না পারি, তবে করণীয় কি? 7 দিন আগে আপনাকে এটার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনেই করা যায় এই অ্যাপ্লিকেশন মূসক 9.3 এর মাধ্যমে এবং 30 দিন পর্যন্ত সময় পাওয়া যায়। তবে সময় পেলেও আপনাকে 2% রেটে ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু জরিমানা হবে না। 5,000 টাকা যে জরিমানা হয় এটা হবে না। সেবা প্রদানকারী নিজে ভ্যাট পরিশোধ করে যদি মূসক 6.3 চালানপত্র ইস্যু করে, সেক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করতে হবে কি? সেবা প্রদানকারী নিজে ভ্যাট পরিশোধ করে 6.3 চালানপত্র ইস্যু করলো। হ্যাঁ, যেসব সরবরাহের উপরে হ্রাসকৃত হারে ভ্যাট রয়েছে এবং সুনির্দিষ্ট করের ভিত্তিতে ভ্যাট প্রদানের নিয়ম রয়েছে, সেসব সরবরাহের ক্ষেত্রে মূসক 6.3 চালানপত্র ইস্যু করলেও ভ্যাট কর্তন করতে হবে। সরবরাহকারী ব্যক্তি ভ্যাট পরিশোধ করে চালানপত্র ইস্যু করলেও
যার উপর ভ্যাট কর্তনের বাধ্যবাধকতা রয়েছে তাকে অবশ্যই তা করতে হবে। আপাত দৃষ্টিতে মনে হয় এক্ষেত্রে একই ভ্যাট দুইবার পরিশোধিত হচ্ছে, প্রকৃতপক্ষে তা হবে না। ক্রেতা বা সরবরাহ গ্রহীতা মূসক ৬.৬ ফরমে উৎসে ভ্যাট কর্তনের সনদ ইস্যু করবেন। ওই সনদের ভিত্তিতে সরবরাহ প্রদানকারী প্রতিষ্ঠান পরবর্তী কর্মমেয়াদে প্রদেয় ভ্যাট হতে উৎসে কর্তনের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করতে পারবেন। কিন্তু হ্রাসকারী সমন্বয় গ্রহণ করার ক্ষেত্রে এটাও খেয়াল করে দেখতে হবে যে আসলে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যদিও বলা আছে এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুইবার পরিশোধিত হচ্ছে, আপাত দৃষ্টি না, প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রেই দেখা যায় দুইবার পরিশোধিত হয়ে যায়। আমরা এটা অ্যাভয়েড করতে পারি না। এখানে আইনের এই যে গ্যাপটা থাকে, অনেক সময় সমন্বয় এটা করা যায় না, সমন্বয় না করার কারণে। তাই এইসব বিষয়ে আমরা উৎসে কর কর্তন নিয়ে যখন উৎসে ভ্যাট কর্তন যেটা ট্যাক্স ভ্যাট ডিডাকশন এট সোর্স কিংবা অ্যাডভান্স ভ্যাট নিয়ে যখন আলোচনা করব তখন আমরা এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব এই কোয়েশ্চনটা নিয়ে। ভ্যাট নিবন্ধিত নয় এমন ব্যক্তির নিকট থেকে টেন্ডার বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা সরবরাহ গ্রহণ করা যাবে কি? টেন্ডার বা দরপত্র দাখিলকারী ভ্যাট নিবন্ধনের সঠিকতা কিভাবে যাচাই করবেন? অনলাইনে দেখা যায়, এনবিআর এর ওয়েবসাইটে আপনি নাম্বার দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। আর নিবন্ধিত নয় তার কাছ থেকে আপনারা কোনো টেন্ডার কিছু কিনতে পারবেন না, কেনার কোনো সুযোগ নেই। এরপরে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ছোটখাটো কেনাকাটা যেমন নাস্তা, কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি কেনাকাটার ক্ষেত্রে কি উৎসে ভ্যাট কাটতে হবে? হ্যাঁ, কাটতে হবে। এটা বিধি ৩ মোতাবেক করযোগ্য কেনাকাটা হলে উৎসে ভ্যাট কর্তন করতে হবে ছোটখাটো কেনাকাটার ক্ষেত্রে। ১৭১ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সরাসরি বাজার থেকে ২০,০০০ টাকা মূল্যের অফসেট পেপার কিনেছে। বিক্রেতা ভ্যাটের চালানপত্র দেয়নি। এটি কোনো যুগানদারের নিকট থেকেও ক্রয় করা হয়নি, ক্যাশে কেনা হয়েছে। এক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করতে হবে কি? উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা ২০১৯, এটা আমরা পরে পড়বো আরো ডিটেল। বিধি ৩ অনুযায়ী করযোগ্য কেনাকাটা হলেই উৎসে ভ্যাট কাটতে হবে এবং চালানপত্র মূসক ৬.৩ ছাড়া কোনো কিছু ক্রয় করা যাবে না। আলোচ্য ক্ষেত্রে যেহেতু বিক্রেতা ভ্যাট চালানপত্র ছাড়াই কাগজ বিক্রয় করেছেন, তাই এক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে প্রযোজ্য ভ্যাট বাবদ ৫% হারে কর্তন করতে হবে। ৫% হারে কিন্তু ভ্যাটটা দিতে হবে, না হলে এটা আপনার নিজেরাই দিতে হবে যদি আপনি কর্তন করতে না পারেন। সরবরাহ মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত করে মূল্য প্রস্তাব করা হয়েছে কিভাবে বুঝবো? এটা মূলত টেন্ডার আহ্বানকারী বা কার্যাদেশ প্রদানকারী কিভাবে কার্যাদেশ দিয়েছেন তার উপরে নির্ভর করে। এটা দেখে আমরা বুঝবো যে ভ্যাট ইনক্লুসিভ কিনা, এটা লেখা থাকে। তো যদি ইনক্লুসিভ থাকে তাহলে আমরা রেট ডিভাইডেড বাই রেট প্লাস 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটা পেয়ে যাব ভ্যাট রেট। আর আরটা হচ্ছে ভ্যাট রেট 15% হলে 15 ভাগ 115, এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা বোঝা যাবে। ইন্ডেন্টিং সংস্থার নিকট হতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে কারা উৎসে ভ্যাট কর্তন করবেন? আমদানিকারকগণ ইন্ডেন্টিং সংস্থার নিকট থেকে সেবা গ্রহণ করেন। যারা আমদানিকারক তারা ইন্ডেন্টিং সংস্থার নিকট থেকে সেবা গ্রহণ করেন, কিন্তু ইন্ডেন্টিং সংস্থাকে কমিশনার প্রদান করেন রপ্তানিকারক, যিনি রপ্তানি করলেন। এটি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করা হয়, তাই সংশ্লিষ্ট ব্যাংক উৎসে ভ্যাট কেটে রাখবে। যেহেতু ব্যাংকিং চ্যানেলে দেয়া হয়, ব্যাংকই ভ্যাট কেটে রাখবে। এটা নতুন আইনে কি মূল্য ঘোষণার বিধান রয়েছে? হ্যাঁ, নতুন আইনে একটা উপকরণ উৎপাদ সহ ঘোষণা করতে হয়। মূল্য ঘোষণা যে টার্মটা ওই টার্ম না, কিন্তু এটা এক ধরনের আহ উপকরণ উৎপাদ সহ ঘোষণা এক ধরনের মূল্য ঘোষণার মতোই। আহ, মূসক ৪.৩ এটা ফিল আপ করে জমা দিতে হয়।
আমরা আগে দেখেছি, এটা বিস্তারিত আলোচনা আমরা পরে করব 4.3 নিয়ে। আমি একজন বাণিজ্যিক আমদানিকারক, পণ্যের আকৃতি প্রকৃতি কোনো পরিবর্তন না করে যে পণ্য আমদানি করি সেই পণ্যই বিক্রি করি। আমি রেয়াত গ্রহণ করে 15% হারে ভ্যাট দিতে চাই। আমাকে কি মূল্য ঘোষণা দিতে হবে? বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানিকৃত পণ্যের আইনের ৩য় তফসিল অনুযায়ী হ্রাসকৃত হারে 5% ভ্যাট প্রযোজ্য। আবার আইনের 15 এর ধারা 15 এর দ্বিতীয় অংশ অনুযায়ী কোন আমদানিকারক চাইলে স্বেচ্ছায় 15% হারে ভ্যাট দিতে পারবেন। এরূপ ক্ষেত্রে তিনি রেয়াতও পাবেন। বিধি 21 অনুযায়ী সকল সরবরাহকারীকে উপকরণ উৎপাদ সহ ঘোষণা করতে হবে। আপনি রেয়াত না নিলেও আপনাকে এই ঘোষণা দিতে হবে। রেয়াত না নিলেও দিতে হবে। 5% যদি রেটে আমরা যাই, অপশন আছে, 5ও হতে পারে 15ও হতে পারে, যেটাতে আমরা যাই। যাই করি না কেন 4.3 সাবমিট করতে হবে। 2012 সালের ভ্যাট আইন অনুযায়ী যোগানদার ক্রয় হিসাব সংরক্ষণ করতে হবে। আইনের 107 ধারা এবং বিধি 40 অনুযায়ী সকল নিবন্ধিত ব্যক্তির জন্য ক্রয় হিসাব পুস্তক মূসক 6.1 এবং বিক্রয় হিসাব পুস্তক মূসক 6.2 সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। এই বিধান লঙ্ঘনকারীকে 85(1) এর দফা ক অনুযায়ী জরিমানা গুনতে হবে। যোগানদাতার ক্ষেত্রেও একই বিধান মানতে হবে। সবাই সেম বিধান মানবেন। এটা করতেই হবে, বইটা মেনটেন করতেই হবে। ভ্যাটের 6.1 এবং 6.2 হিসাব পুস্তক মেনটেন করতে হবে। আমরা একটি ভ্যাট নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান। বর্তমানে আমরা 15% হারে মূসক 11 দিয়ে চালান সরবরাহ করি, যেটা আগের সিস্টেমে ছিল। মূসক 16, 17, 18 লেখা হয়, এটা আগের সিস্টেমে ছিল। কিন্তু নতুন আইন অনুযায়ী আমার করণীয় কাজ কি হবে? নতুন আইনে মূসক 11 স্থলে 6.3, 18 বা চলতি হিসাব রাখতে হবে না। আর ক্রয় হিসাব 6.1 এবং বিক্রয় হিসাব 6.2 সংরক্ষণ করতে হবে। এই হচ্ছে নতুন আইনে এভাবে ইয়ে করা হয়। কোনো কোয়েশ্চন আছে কিনা এটুকু আলোচনায়? এই পর্যন্ত আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা আপনাদের? না, আপাতত নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড যখন এই নতুন ভ্যাট আইনটি চালু করার উদ্যোগ নেওয়া হয়, তখন ভ্যাট অনলাইন প্রজেক্ট, ভ্যাট এফএকিউ নামে যে পুস্তকটা পাবলিশ করেছিল, এটার একটা পরিমার্জিত রূপ, যেটা আমরা পড়ছি মোহাম্মদ তারেক হাসান এবং অন্যান্য রাইটার কর্তৃক সংকলিত বই ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ, ওই বই থেকে। তো এটা আমরা আজকের ক্লাসের মাধ্যমে কমপ্লিট করলাম, এবং এর মাধ্যমে আপনারা খেয়াল করে দেখবেন আমরা পুরো আইন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিলাম। এর সাথে আমরা সাধারণ আদেশ পড়েছি, এর সাথে আমরা তফসিল পড়েছি, যেগুলা মেইন টেক্সট, এবং আমরা আইনেরও মাঝে মধ্যে কিছু জায়গা পড়েছি। এর মাধ্যমে আমরা আহ মূল বিষয় গুলা সম্পর্কে একটা ধারণা নিলাম, প্রত্যেকটা বিষয় সম্পর্কে, যেখানে আমরা আমাদের সিলেবাসের যে ইউনিট গুলা আছে, সবগুলা বিষয়ে আমরা কিছু কিছু ধারণা অর্জন করলাম। এখন আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা মূল আইনের আলোচনায় যাব, এবং প্রত্যেকটা ইউনিট অনুযায়ী আমরা মূল আইনের আলোচনাটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো এইটুকু আলোচনায় ভ্যাটটাকে কতটুকু সহজ কিংবা কঠিন মনে হয়েছে আপনাদের কাছে, ভ্যাট আইনটা? ওয়ার্ডিং গুলি অনেক কঠিন ভাইয়া। ওয়ার্ডিং গুলা কঠিন, বাংলা করা হয়েছে তো, এবং আমাদের আসলে বাংলাদেশের লাস্ট যে আইনগুলা দেখা যাচ্ছে যে আমাদের আসলে ওই ধরনের ভালো রাইটার আমাদের দেশে হয়তো বা হচ্ছেন না, যারা আইনের টেক্সট গুলা লিখছেন।
যেমন আমরা পুরাতন আইন যেগুলা দেখি, যেমন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ইংলিশে যেটা দেয়া আছে, এটা খুব ওয়ার্ডিং গুলা খুব সুন্দর এবং এটা খুব সহজবোধ্য, কিংবা ক্লিয়ার কনসেপ্টটা আসে। আর এখানে হয়তো কনসেপ্ট গুলাতে একটু গ্যাপ থাকে, তো এটা পরিমার্জিত হচ্ছে, পরিমার্জন করা হচ্ছে স্টেপ বাই স্টেপ। বাট এটা কি খুব কঠিন মনে হয়েছে কিনা যারা একেবারেই ভ্যাটের, ঢালি ভাই তো একেবারেই নতুন ভ্যাটের আলোচনায়, কিংবা আপনারা তো আগে কিছুটা করেছেন, তো ভ্যাটটা কি খুব কঠিন মনে হচ্ছে যে এটা, নাকি মনে হচ্ছে আমরা কিন্তু যা পড়েছি গত ক্লাসগুলাতে আজকের ক্লাস পর্যন্ত, এটাই কিন্তু সারসংক্ষেপ পুরো আইনের, মানে মেইন বিষয়টা এটাই। আমরা একটু একটু এক্সটেন্ডেড টেক্সট পড়বো এরপরে, আর হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা যে একটা জিনিস দেখলাম আজকে 6.3 কিভাবে লিখতে হয়, ইনভয়েসিং করা, এরপরে একটা পারচেজ লেজার মেনটেন করা, সেলস লেজার মেনটেন করা, এই বিষয়গুলোই আছে। আর রিটার্নে তো ক্যালকুলেশন ধারাবাহিক, আসলে কোনটা যোগ বিয়োগ করবেন এগুলা ধারাবাহিক, এটা ইনস্ট্রাকশন রিটার্ন ফর্মেই দেয়া থাকে। তো মানে ডিফিকাল্টি লেভেলটা কতটুকু মনে হচ্ছে? এই ক্ষেত্রে তেমন না। ঢালি ভাই শোনা যাচ্ছে না, আপনার নেটওয়ার্ক প্রবলেম করছে মনে হয়। খালিদ হাসান এখন ভাই, জি জি, ঢালি ভাই এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, না আমি বলছি যে সেই রকম যে একদম দুর্বোধ্য জিনিস এমন না, এটা বোঝা যাচ্ছে এবং ভালোই, খারাপ না, খুব যে কঠিন তেমনও না। Right. আমি তো এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি, মূলত এই ভ্যাট এফএকিউ দিয়ে শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যদি আপনাদের এখানে যদি সংক্ষিপ্ত শিরোনামের পরে ধারা 2 এ যদি যেতাম, সংজ্ঞাতে যদি আমি শুরু করতাম, তাহলে এখানে আপনারা এটা বিশাল লিস্ট দেখতে পেতেন। তো এটা আসলে এভাবে শুরু করলে পুরো বিষয়টা হাতে আসতো না আপনাদের, মানে একটা জায়গায় আসতো না। তাই আমি ভ্যাট হুম এফএকিউ দিয়ে যেটা করার চেষ্টা করেছি যে ওভারঅল ভ্যাট বিষয়টা কি একটা আইডিয়া নিয়ে নেওয়া পুরোটা, সাথে তফসিল এবং সাধারণ আদেশ সহ কিছু বিষয় নিয়ে ওভারঅল একটা আইডিয়া নিয়ে নেওয়া যে এই হচ্ছে ভ্যাট, পুরো ভ্যাটে এইটুকু বিষয় আছে। এখন আমরা দেখব একটু এক্সটেন্ডেড বিষয়গুলা, দেখবো যে আর কি কি আছে আইনে বিধিতে গিয়ে আমরা একটু এক্সটেন্ডেড বিষয়গুলা আস্তে আস্তে দেখবো। কিন্তু যা পড়েছি আমরা এর মধ্যেই সবকিছু আছে আইনে, বাদ না, বাকি এটা একটা ভালো হয়েছিল যে আমাদের অ্যাটলিস্ট এই প্রশ্ন উত্তরগুলি জানা কি কি আছে, এটা হ্যাঁ একটা ভালো প্রাথমিক আইডিয়া হলো। এখন যদি ডিটেলে যাই তাহলে ওইগুলো কাজে লাগবে, রাইট, রেফারেন্স। এটাই আর কি। না হলে দেখা যায়, মনে করেন আমরা যদি একটা টপিক নিয়ে আলোচনা করি 5টা লেকচার কিংবা 7টা লেকচার, তাহলে আপনি ওভারঅল নলেজটা না আসলে তখন কনফিউশন থেকে যায় অনেকগুলা। এখন তো পুরা বিষয়ে একটা নলেজ আছে, সো কোনো জায়গাতে আমরা স্টার্ট করলে ওই কনফিউশন গুলা কম আসবে। খালিদ হাসান ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে এটুকু আলোচনায়? রাতুল ভাই, আপনি তো মানে ইয়ের আইনের ওয়ার্ডিং এর কথা বললেন, কিন্তু এমনিতে আমরা যে আলোচনাটুকু এই পর্যন্ত শেষ করলাম, এটা ফ্রুটফুল হয়েছে ভাইয়া, এটা আচ্ছা, সামারি দাঁড়ায় গেছে। একটা মানে মোটামুটি আপনাদের মাঝে এটা একটা ভ্যাট কি শুরু থেকে এনলিস্টমেন্ট, রেজিস্ট্রেশন, মানে সবগুলা টার্ম সম্পর্কে পরিচিত এক্স্যাক্টলি হওয়া, বস। পুরো ওভারঅল একটা ধারণা নিয়ে নেয়া আর কি। আমরা যে কিছুদিন টাইম স্পেন্ড করলাম, পুরো ওভারঅল একটা ধারণা নিয়ে নেয়া, এই বিষয়টাই আমার টার্গেট ছিল। এখন আমরা একটু ডিপ লেভেলে যাব ইনশাল্লাহ। তারপরেও যে আমাদের কোর্সের শেষে যে আমরা একেবারে খুব ডিপ লেভেলে যেতে পারবো তাও কিন্তু না, কারণ এখানে তো অনেক আলোচনা আছে, অনেক ধরনের কোয়েশ্চন আছে। তো এই জন্য আমরা যে টেক্সট বুকটা ইউজ করব, সেটা সহজ ভাষায় নতুন ভ্যাট আইন, ডক্টর মোহাম্মদ আব্দুর রউফের। এখানে একটা সুন্দর বিষয় আছে, অনেকগুলা আলোচনামূলক প্রশ্ন উত্তর দেয়া আছে।
বইটা আপনাদের হাতে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন অনেক আলোচনামূলক প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। এবং এই আলোচনার মাধ্যমে উনি আলোচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে উনি বিভিন্নভাবে ব্যাখ্যা করে অনেক বিষয় নিয়ে এসেছেন, যেটা একদিনের কাজ না, দীর্ঘদিন ধরে যেহেতু উনি ভেটের সর্বোচ্চ পর্যায়ে কাজ করে এসেছেন এবং দীর্ঘদিন ধরে এটা নিয়ে বিভিন্ন জনের কোয়েশ্চন আনসার করছেন, তো স্যারের ওই ইয়েতে অনেক অনেক আলোচনামূলক প্রশ্নের মাধ্যমে অনেক বিষয় কভার হবে। এগুলো আপনারা নিজেরা গ্রুপ স্টাডি করতে পারবেন, কিংবা পরবর্তীতে নলেজটা আরেকটু এক্সটেন্ড করার জন্য এই আলোচনামূলক প্রশ্নগুলা কাজে আসবে। তো আপনাদের অনেক ধন্যবাদ আজকের ক্লাস জয়েন করার জন্য। আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনা কন্টিনিউ করব। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।